শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের ৫০তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বাহাস পর্ব, অর্থাৎ এদিন আমরা বাংলাদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে আনি। তার চলচ্চিত্র জীবনের গল্প শুনবো বলে, তার চলচ্চিত্র ভাবনার সঙ্গে পরিচিত হব বলে, চলচ্চিত্রকে ঘিরে তার যাবতীয় ভাবনা, চিন্তা, অভিজ্ঞতা, অর্জন, স্বপ্ন ইত্যাদির অংশভাগ হব বলে। আজকে আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়ে এসছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশের নবতরঙ্গের যে চলচ্চিত্র আন্দোলন শুরু হয়েছিল ৮-এর দশকে, তার একজন অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব তানভীর মোকাম্মেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের এই আন্তর্জালিক অনুষ্ঠানে। আশা করি আমরা পরবর্তী দেড় ঘন্টার সময় আমরা চলচ্চিত্র বিষয়ক একটি আড্ডা এবং আলাপচারিতার মধ্যে দিয়ে সময়টা কাটাবো। তো আমি শুরুতে তানভীর মোকাম্মেলের একটু বিশদ পরিচয় দিয়ে নিতে চাই, যদিও সেটা কারো কারো কাছে বাহুল্যই, তবু আমার মনে হয় অনেক নতুন প্রজন্মের মানুষদের তার সম্পর্কে আরেকটু বিশদে জানার অধিকার রয়েছে। তানভীর মোকাম্মেলের জন্ম ১৯৫৫ সালে খুলনায়, এবং তিনি শিক্ষাগত তার যে জীবন সেটি কাটে, উচ্চশিক্ষার জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র তিনি। ১৯৭৯ সালে তিনি সেখান থেকে স্নাতক হয়ে বেরোন, এবং তার দীর্ঘ একটা সময় কাটে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির অঙ্গনে। তিনি নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক, ক্ষেত মজুর সমিতি, সাম্যবাদী, বিশ্ব সমাজতন্ত্রী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, এবং তার নিজের জীবনের বড় একটা অংশ ব্যয় করেছেন শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে। পাশাপাশি তার একটি প্রধান আগ্রহ, প্রধান ভালোবাসার বিষয় চলচ্চিত্র, এবং সেটি শুরু হয় মূলত ১৯৮১ সনে ঢাকার চলচ্চিত্র আর্কাইভে একটি অ্যাপ্রিসিয়েশন কোর্স হয়েছিল। সেটি করার সুবাদে তারপর থেকেই তিনি হাতে কলমে ছবি করা শুরু করলেন। এর আগে চলচ্চিত্র সংসদ আন্দোলন, চলচ্চিত্র দেখা, চলচ্চিত্র নিয়ে লেখালেখি সবই ছিল, কিন্তু হাতে কলমে ছবি দেখে বানানো শুরু করলেন। সেই কোর্সটি করার পরেই হুলিয়া, বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প, যেটি মুক্তি পায় একটু পরে ১৯৮৪ সালে মুক্তি পায় নির্মল দেবনের কবিতা অবলম্বনে। এরপর তিনি কিছুদিন হাত পাকান এই স্বল্পদৈর্ঘ্য ছবি করেই। এরপর তিনি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে করেন স্মৃতি ৭১, শাঁখারীতলার শাঁখারীদেরকে নিয়ে করেন আরেকটি প্রামাণ্য চিত্র, এবং তারপর তিনি হাত দিলেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি নদীর নাম মধুমতি তৈরিতে। সেটি বোধহয় ১৯৯৫ সালে। তারপর থেকে তিনি নিয়মিত বিরতিতে কখনো কাহিনী চিত্র, কখনো প্রামাণ্য চিত্র, স্বল্প দৈর্ঘ্য, মূলত পূর্ণদৈর্ঘ্য, এবং তার একটি বৈশিষ্ট্য হচ্ছে তার প্রামাণ্য চিত্রগুলো পূর্ণতর দৈর্ঘ্য বলা যেতে পারে। আমাদের সাধারণ যেই ছবির দৈর্ঘ্য তার চেয়ে অনেক বড়। যেমন একটি ছবি ১৯৭১ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, তিনি এটাকে বলেন মেগা ডকুমেন্টারি, সেটি দৈর্ঘ্য প্রায় ৪ ঘন্টা। আমাদের দেশভাগ নিয়ে তিনি করেছেন সীমান্ত রেখা, তার সর্বসাম্প্রতিক প্রামাণ্য চিত্র, সেটি ২.৫ ঘন্টার মতো। এছাড়া তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে চিত্রা নদীর পাড়ে, সেটি বহুল প্রশংসিত হয়েছে, আমাদের দেশভাগ নিয়ে দেশে বিদেশে অনেক উৎসবে প্রদর্শিত হয়েছে। লালনকে নিয়ে তার পূর্ণদৈর্ঘ্য ছবি হয়েছে, সেটিও বাইরে বিভিন্ন উৎসবে গেছে। লাল সালো খুবই একটি আমাদের গুরুত্বপূর্ণ সাহিত্যিক ক্লাসিক ধ্রুপদী গ্রন্থের চিত্ররূপ দিয়েছেন তিনি। সেটি নিয়ে মন্ট্রিলে গিয়েছিলেন, আমি তখন মন্ট্রিলে ছিলাম, আমার মনে আছে আমরা একসঙ্গে ছবিটা দেখেছি, সময় কাটিয়েছি। তার একেবারে সাম্প্রতিক ছবি রূপসা নদীর বাঁকে তৈরি হয়ে আছে, কয়েকদিনের মধ্যেই অথবা মুক্তি পাবে। সেটিও একটি ইতিহাস নির্ভর ছবি, যার মূল প্রেক্ষণবিন্দুটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজতন্ত্রী আন্দোলনের একটা ইতিহাস এবং একজন ব্যক্তিত্বের জীবনকে অনুসরণ করা। পাশাপাশি তার যে সমস্ত প্রামাণ্য চিত্র রয়েছে সেগুলো বেশ কয়েকটি খুব উল্লেখযোগ্য। তাজউদ্দিনকে নিয়ে নিঃসঙ্গ সারথি, এটি একটা অমূল্য দলিল আমাদের মুক্তিযুদ্ধের। এবং এছাড়া কর্ণফুলীর কান্না, আমাদের পাহাড়ের যে জনগোষ্ঠী, তাদের ব্যথা, বেদনা, সংগ্রাম নিয়ে করা ছবি।
এর বাইরে তিনি আমাদের বিহারি জনগোষ্ঠী নিয়ে আপনার ছবি করেছেন। আপনি লক্ষ্য করছেন তার আগ্রহের বিষয়গুলো হচ্ছে আমাদের নিপীড়িত মানুষ যারা বঞ্চিত, তাদের জীবনের আ অজানা অধ্যায়গুলোকে তুলে আনা ছবির মাধ্যমে। তাদেরকে নিয়ে করেছিলেন প্রমিসড ল্যান্ড। এর বাইরে গার্মেন্টস এর মেয়েদেরকে নিয়ে বস্ত্র বালিকারা। আ প্রায় সব মিলিয়ে গোটা ২০ এক ছবি তার রয়েছে প্রামাণ্য এবং কাহিনীচিত্র নিয়ে। আ তবে এখানেই শেষ নয়। তানভীর মুঘল আরো একটি বড় পরিচয়। তিনি একজন আ আ প্রায় পূর্ণদস্ত একজন লেখক মানুষও। তিনি কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, প্রবন্ধ লেখেন, ভ্রমণ কাহিনী লেখেন, অনুবাদ করেন, রাজনীতি বিষয়ক লেখা লেখেন আরকি এবং নয় করে তার গ্রন্থ সংগ্রহ প্রায় ২০ টি। বাংলাদেশ থেকে বেরিয়েছে, কিছু বেরিয়েছে কলকাতা থেকে এবং অত্যন্ত প্রসাদগুণ সম্পন্ন একটা গদ্য ভঙ্গি তার অর্জনে রয়েছে। সব মিলে তানভীর মোকাররম আমাদের সাহিত্য, শিল্প, চলচ্চিত্রের অঙ্গনের একজন বিশিষ্ট আ প্রতিনিধিত্বস্থানী অ্যা একজন ব্যক্তিত্ব। তো আজকে তাকে আমাদের মাঝখানে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আশা করি আমরা পরবর্তী সময়টুকু তার সঙ্গে খুব সুন্দর সময় কাটবে আমাদের গল্পে এবং অভিজ্ঞতা বিনিময়ে। তো তানভীর ভাই আমি আমার পরিচয় পর্ব এখানেই শেষ করছি। আপনাকে এখন সবার পক্ষ থেকে আ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আলম, ধন্যবাদ। তো আমরা যা করে থাকি আমরা গোড়াতেই শুরু করি আ জীবনের সূচনা পর্বের গল্পটা শুনে। যে বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে এটা তো এখনো আমাদের শিল্পী যারা তাদের বা সংস্কৃতি মনস্ক ব্যক্তিদের সবার জন্য চলচ্চিত্রটাকে কাজের মাধ্যম হিসেবে বেছে নেওয়াটা খুব সহজ হয় না এবং এটা চট করে কেউ ওটা ভাবেনও না আরকি। আপনি কিভাবে চলচ্চিত্রকেই নিজের জীবনের একটা মানে একটা প্রধান অবলম্বন হিসেবে এবং প্রধান ব্রত হিসেবে বেছে নিলেন এবং অদ্যাবধি তার সঙ্গেই বসবাস করে চলেছেন। আপনার সেই সূচনা পর্বে গল্পটা কোন প্রণোদনা, কোন মুহূর্ত থেকে আপনি এর সঙ্গে যুক্ত হলেন এবং কিভাবে ধীরে আজকের জায়গায় এসে পৌঁছলেন? আমি যখন বেশ ছোট, আমার বাবা হু, হু। খুব ইংরেজি ছবির ভক্ত ছিলেন হলিউডের। আমাকে ওইসব ছবি দেখাতে নিয়ে যেতেন। চ্যাপলিন তো বটেই, কিন্তু ওই সময় বাংলাদেশে এবং আমরা কলকাতাও অনেক ছবি দেখেছি বাবার সঙ্গে তখন। অনেক ধ্রুপদ ছবি আসতো, মানে ভালো ছবি। আমরা ওই বয়সে স্পার্টাকাস দেখেছি, বেন হুড দেখেছি, সাউন্ড অফ মিউজিক দেখেছি। বাবা নিয়ে গেছেন আবার অনেক সিরিয়াস ছবি, ফর হুম দ্য বেল কলস, বা কি বল, ওয়ান পটেটো, টু পটেটো, মানে একটা পশ্চিমা চলচ্চিত্র সম্পর্কে কম বয়সে আমার একটা ধারণা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছিল। আমার মা ছিলেন আবার বাংলা সিনেমার খুব ভক্ত, বিশেষ করে উত্তম সুচিত্রার ছবি। তা মা আমাকে ওগুলো নিয়ে যেতেন। কিন্তু সত্যি কথা বলতে কি, ওগুলো আমার কেমন জানি মনে হতো যে একটু ধীর লয়ের, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারলে যেন ভালো হতো। আমি বেশি পছন্দ করতাম ইংরেজি ছবি। তো তারপরে চলচ্চিত্র সম্পর্কে সিরিয়াস আগ্রহ যদি বলে, সেটা এসছে বিশ্ববিদ্যালয়ে পড়ার যে সময় থেকে। সেই সময় আমরা ফিল্ম সোসাইটি তৈরি করি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি সিনে সার্কেল নাকি আমি ওয়ানজির হাসান মুরাদ এবং আরো কিছু বন্ধু মিলে, এবং আমরা ফিল্ম সোসাইটির যা কাজ, নিয়মিত চলচ্চিত্র প্রদর্শন, সেমিনার, ওয়ার্কশপ করা, সিনেমা নিয়ে লেখালেখি, এগুলো শুরু করি। এক পর্যায়ে মনে হয়েছিল হাতে কলমে ছবি নির্মাণ করলে ভালো হবে। সেই সুযোগটা বা সম্ভাবনা সৃষ্টি হয় যখন আমরা 1981 সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে একটা কোর্স করি, আহ প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, এবং ওটা ডিরেক্টর ছিলেন আলমগীর কবির, এবং ওখানে চিত্রনাট্য পড়িয়েছিলেন সালাউদ্দিন জাকি। তো জাকি ভাই আমাদেরকে হুলিয়া কবিতাটি চিত্রনাট্য লিখতে দিয়েছে। ওই কবিতাটি চিত্রনাট্য লিখতে গিয়ে আমার মনে হলো যে কবিতাটি খুব চলচ্চিত্রিক। ওখানে সময়, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে খেলবার, সিনেমার যে টাইমের যে ইলাস্টিসিটি অফ টাইম, এটার খুব সুযোগ আছে, এবং কাহিনীটা খুব শক্তিশালী। ওই বামপন্থী রাজনৈতিক কর্মী এবং সামরিক শাসন বিরোধী, এবং তখন দেশে আমরাও কিন্তু সামরিক শাসন বিরোধী আন্দোলন করছি। উলিয়া কবিতা ছিল আইয়ুব খানের বিরুদ্ধে, জেনারেল আইয়ুবের বিরুদ্ধে। আমাদের সময় তখন এক জেনারেল বাংলাদেশে রাজত্ব করছেন, এবং প্রেক্ষিতটা প্রায় একই। তা আমি ওই ছবিটা বানাতে চেয়েছিলাম, এটা দেখাতে যে এত দেশ স্বাধীন হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু রাষ্ট্রের নিপীড়নের যন্ত্রগুলি আগের মতোই আছে। হুলিয়া ছবি আমরা করি, এবং তুমি নিজেও একটা ছোট চরিত্রে অভিনয় করেছো, তুমি জানো আমাদের কত সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছিল। তারপরে ছবিতে কারিগরি মান ভালো না কেন জানি, তবুও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, বিশেষ করে তরুণদের। হয়তো তারা আমাদের বক্তব্যটা বুঝতে পেরেছিল।
তবে তোমাকে একটু বলি, এর বাইরেও একটা ব্যাপার ছিল। ওই যে সংবেদনশীল ছিলাম, আমি যখন খুলনা স্কুলে পড়ি ক্লাস 6 এ, আহ, তখনই আমি ছবি করার কথা ভেবেছি। কি ভেবেছি জানো? আমাদের আরো ছোট বয়সে 1964 সালে, আমি বোধহয় তখন 3-4 এ পড়ি, খুলনায় বড় দাঙ্গা হয়, সারা পূর্ববঙ্গেই হয়। হুম 64 দাঙ্গা, হুম কাশ্মীরের হজরত বাল মসজিদ সংঘর্ষ। ওই দাঙ্গাটা খুলনায় খুব বড় ভাবে হয়েছিল। ওই দাঙ্গার ফলে খুলনা তখন খুব প্রচুর হিন্দু পরিবার থাকতো। হুম আমার হুম ছেলেবেলার বন্ধুরা, বল খেলার বন্ধুরা, বা স্কুলের সহপাঠী, বেঞ্চে বসা, কেউ হয়তো এসে বলছে, সুব্রত বা তপন, এসে যে আমরা কাল চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সে কলকাতা। কলকাতা গিয়ে আমি তখন একটু বুঝতাম না, এত ছোট ছিলাম। আমার কাছে একটা অন্ধকার গহ্বরের মতো মনে হতো কলকাতার শহরটা, যেখানে আমার শৈশবের বন্ধুরা একে একে হারিয়ে গেছে এবং যে যেত সে কোনদিন ফিরতো না। তো তখন আমি যখন ক্লাস 6 এ পড়ি, তখন আমি একটা ছবি ভেবেছি, আমি একটা ছবি তৈরি করব, তার নাম দেব চিত্রানবী। এটা কেন জানি আমার মনে হয়েছে যখন আমি ক্লাস 6 এ পড়ি। তা আমি হয়তো ছবি তৈরি করতামই, তবে এই প্রক্রিয়াটা তোমাকে বললাম। আর অন্তত একটা ছবি আমরা তৈরি করতাম। আচ্ছা, তার মানে সেই বীজটা একেবারে একদম ছোটবেলা থেকে নিজের অবচেতনে ধরেই আপনি বয়ে বেড়াচ্ছিলেন। একটা অনুকূল জল হাওয়া, অনুকূল হতে আবহাওয়া পারে। পেয়েই সেটা হয়তোবা স্ফুরণ ঘটলো তার পূর্ণদস্যু চিত্রকার হিসেবে। তোমার ওই যে হ্যাঁ, হ্যাঁ, বুকোস্কির কবিতা মনে আছে না? যে বলেছিলেন যে একদম যদি ভেতর থেকে না আসে, হ্যাঁ, তোরে ভেঙে চুরে না আসে, তাহলে চেষ্টা করো না, করো না। হ্যাঁ, তো শিল্প তো ওই জিনিস। সেইটাই। এটা তো পরিকল্পনা করে হয় না, হুম, এটা হুম, ভেতর হুম, থেকে আসে। তো হুম, আমি বুকোস্কির কবিতাটা খুব পছন্দ করি। তো সেটা যাই হোক, তো আমার হুম, মনে হয় অন্তত কয়েকটি ছবির ক্ষেত্রে বা আমার সব ছবির ক্ষেত্রে আমি ভেতর থেকে হুম, তাড়িত বোধ না করলে ছবি হুম। বানাতে পারি না, হ্যাঁ, লিখতেও পারি হ্যাঁ, না। হ্যাঁ, তো হ্যাঁ। সেটা বোধহয় হুম, ওইটাই সেটাই। না, আপনার সেই ছবিগুলোর কয়েকটি ছবির নাম আমি বলেছি মাত্র, কিন্তু শুধু নামই তো যথেষ্ট নয়। এবার আপনার মুখ থেকেই শুনতে চাইবো যে এরপর সেই 84 যদি ধরেন প্রায় 35 বছর কেটে গেল। এর মধ্যে প্রচুর অভিজ্ঞতা হলো, প্রচুর চ্যালেঞ্জ মোকাবিলা করলেন, প্রচুর অর্জনও হয়েছে আপনার। আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর পদক, এবং আমি জানি আপনার প্রায় প্রতিটা ছবি দেশে শুধু নয়, দেশের বাইরেও প্রশংসিত হয়েছে, এবং আপনাকে ২১ পুরস্কার দিয়েও সেই সম্মাননাটুকু জানানো হয়েছে জাতীয়ভাবে, সেটা আমরা জানি। তো আপনার সেই জীবনটার একটা যদি সংক্ষিপ্ত সারমর্ম আমরা পেতে পারি, বিশেষ করে মূল মুহূর্তগুলো, মাইল ফলক মুহূর্তগুলো, বাঁক ফেরা জায়গাগুলো, খুব অভিঘাত সঞ্চারী যে সমস্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনি গেছেন, সব মিলিয়ে আপনার এই চলচ্চিত্রকার জীবনের একটা সংক্ষিপ্ত বয়ান আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, যেহেতু চলচ্চিত্র নিয়ে এটাই বলি, জীবনের হুম, তো হুম, অনেকগুলি দিক আছে, তো হুম, হুম, চলচ্চিত্র নিয়ে বলি। তো হুলিয়া তুমি তো নিজেই বললে, তা হুলিয়ার পরে আমরা শুরু করেছিলাম নদীর নাম মধুমতি, কিন্তু ওটা আমাদের প্রায় 5 বছর লেগেছিল। এর মধ্যে আমি দুটো ডকুমেন্টারি করি। একটা হচ্ছে স্মৃতি ৭১, বুদ্ধিজীবীদের হত্যা নিয়ে বাংলা একাডেমি বই বের করেছিলেন, রশিদ হায়দার সম্পাদিত। তখন পর্যন্ত 6টা বেরিয়েছে, এখন আরো অনেকগুলি খণ্ড বেরিয়েছে, যেখানে বলা আছে যে ওই ওই যারা শহীদ বুদ্ধিজীবীদের নিকটতম আত্মীয়দের কারো স্ত্রী, কন্যা, ভাই সাক্ষাৎকার, যে কিভাবে তাদের এই রাজাকার আলবদর বা পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, কিভাবে চোখ বেঁধেছে, মেরেছে ইটের ভাটায় বা এখানে ওখানে ডোবার মধ্যে ফেলে রেখেছে, তাদের ডেড বডি কি হয়েছে, এইগুলো তাদের বিষয় ছিল। তো আমরা এইটা নিয়ে একটা ছবি করি, স্মৃতি ৭১। এরপরে শাঁখারী বাজার, পুরনো ঢাকার এই গলিটা আমাকে খুব তাড়িত করে। মাত্র 600 ফিট গলি, প্রায় 20-25 হাজার মানুষ বাস করে, এবং শাঁখারীরা প্রায় 400 বছর ধরে একই জায়গায় একইভাবে আছে। এটা খুব একটা, এবং তাদের হ্যাবিটেট প্যাটার্নটাও আমার খুব চমৎকার লাগে। ওখানে নানা রকম আর্কিটেকচারাল ডিজাইনের কাজ, ঘর বাড়ি আছে। করিন্থিয়ান কলামও তুমি পাবে, আবার গথিকও পাবে, আবার এই আমাদের এই ভিক্টোরিয়ান আর্চও তুমি পাবে, মানে একটা অদ্ভুত। তো এইটা আমাকে খুব আকর্ষণ করতো। আমি এমনি এমনি ওই গলিতে অনেক হেঁটে বেড়াতাম। আরেকটা বিষয়, যে এই যে মানুষগুলি শাঁখারীরা, যেহেতু তারা সংখ্যালঘু এবং বারবার এটা আক্রান্ত হচ্ছে 47-এ বা ঢাকায় যখনই দাঙ্গা হয়েছে, 50 সালে বড় দাঙ্গা হয়েছে, শাঁখারীবাজে হামলা হয়েছে, 64-তে হয়েছে, 71 সালে তো পুরো গলিটাকে একটা বিশাল গণহত্যা হয়েছিল, এবং সমস্ত মানুষদের ওখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, এবং গলিটা বিহারীরা দখলই করে ফেলেছিল, এবং গলিটার নাম দিয়েছিল টিক্কা খান লেন। কিন্তু আবার যুদ্ধের পরে সেই শাঁখারীরা আবার ফিরে আসে, আবার আস্তে আস্তে তাদের পেশাগুলো
গড়ে ওঠে। আজকে শাঁখারীবাজার খুব প্রাণবন্ত একটা জায়গা। এই শাঁখারীদের আমার মনে হচ্ছে সেই পৌরাণিক ফিনিক্স পাখির মতো, যে ওই যে দুর্মর, মানবতার মৃত্যু হয় না, বারবার তারা ফিরে আসে আবার নতুন জীবন। তো সেই জন্য আমি এই শাঁখারীবাজার নিয়ে একটা প্রামাণ্যচিত্র করেছি। নদীর নাম মধুমতি কাহিনীটি আমি লিখলেও কিছুটা হ্যামলেটের ডিকনস্ট্রাকশন আছে। যে ভাইয়ের ছেলে, সে তার চাচাকে, যে তার মাকে বিয়ে করেছে, হ্যামলেট সিচুয়েশন মনে করো, তাকে হত্যা করে, কারণ সে চাচা শান্তি কমিটি রাজাকার চেয়ারম্যান, আর ছেলে ভাইপো মুক্তিযোদ্ধা। এই প্রেক্ষিতে বলতে পারো বাঙালি মুসলমানের যে ঘরে ঘরে যে দ্বন্দ্ব তখন ছিল, তারা পাকিস্তানপন্থী, এরা আধুনিক শিক্ষিত মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, সেটার একটা তুলে ধরা ছিল। এই ছবিটির জন্য কোনো বাজেট আমাদের ছিল না, খুবই লো বাজেট ছবি, এবং তখন মুক্তিযুদ্ধের কথা বলা খুব কঠিন ছিল, বলাই যেত না। এই ছবিটাতে আমরা মুক্তিযুদ্ধের ছবি করেছিলাম বলেই কিনা, বা বঙ্গবন্ধুর ভাষণটা প্রথম ব্যবহৃত হয়েছিল বলেই কিনা, ছবিটি তৎকালীন সরকার যারা ক্ষমতায় ছিল তারা নিষিদ্ধ করেছিল, এবং 2 বছর হাইকোর্টে মামলা করে এই ছবিটি রিট করে এটা ছাড়াতে হয়। এরপরে আমার ছবি হচ্ছে আমার চিত্রা আমার নদীর আমার পাড়ে, আমার যেটার যদি কথা মনে পড়ে এই ছবিটিতেই সদ্য প্রয়াত আলী যাকের অভিনয় করেছিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জাকির ভাই হ্যাঁ, হ্যাঁ, চমৎকার আপনি অভিনয় আপনি করেছিলেন যদি ওই এই সুযোগে ইয়ে যদি একটু চরিত্রে। আলী যাকের একটু স্মৃতিচারণ যদি করে নিতে পারতেন ওই ছবিটাকে কেন্দ্র করে, তাহলে আমাদের দর্শক শ্রোতারা হয়তো খানিকটা উপকৃত ছবিটা হতো। কেন্দ্র করি। হুম, আমি আলী জাকের সম্বন্ধে আমি অনেক বলতে পারি, কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম। হুম, হুম, জাকির ভাই তো মঞ্চ অভিনেতা হিসেবে কেমন হুম, তুমি তো জানো, উনি হুম, একটা হুম, লার্জার লাইফ, একটা ক্যারেক্টার, যে কোনো মানে আমি শেক্সপিয়ারের নাটকের জন্য আইডিয়াল মানুষ ছিল। হুম, হুম, করেছিল ম্যাকবেথ, দেখেছো তুমি, গ্যালিলিও, আবার যখন খুব লোকজ চরিত্র করেছেন নুর আল দিনের সারাজীবন, বা দেওয়ান গাজীর কিসসা, ব্রেস্টের নাটকটা এরপন্থী ল্যান্ডসম্যান মাতৃর যে হুম, হুম, বঙ্গানুবাদ করেছিলেন, ওখানেও দেওয়ান গাজী চমৎকার ভূমিকা, সব ধরনের চরিত্র করতে পারতেন। আবার ধরুন এই যে টেলিভিশনে খুব হালকা চরিত্র, হুমায়ুন আহমেদের নাটক মামা টামা চরিত্র, একটা মানুষকে এত আকর্ষণীয় করে তুলতে পারতেন যে কেন্দ্রীয় চরিত্রের চাইতেও তার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যেত। একটা শক্তিশালী অভিনেতা হুম, ছিলেন। হুম, আমরা নদীর নাম মধুমিতে ওনাকে পেয়েছি, একজন অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ। উনি তখন খুবই খুবই ব্যস্ত, একজন কর্পোরেট এক্সিকিউটিভ, ঢাকায় তাকে একটা বড় অফিস চালাতে হয়। হুম, হুম, তো আমাদের শুটিং হয় কেউ গ্রামে গঞ্জে, বহু দূরে, থাকার জায়গা নেই, খাবার দাবারও ঠিক নাই, কিন্তু জাকির ভাই ঠিক তার মতো করে সময় করে উপস্থিত, উনি খুব সময় অনুবর্তী ছিলেন, হুম, উপস্থিত হতেন, চরিত্রটাকে একদম নির্মাণ করে নিয়েছিলেন, এবং মোতালেব মেম্বার চরিত্রটা আমি মনে হয় ওর চেয়ে ভালো কেউ করতে পারতো না। তো এই যে জাকির ভাই, এবং খুব মানবিক, আমাদের সমস্যাগুলো বুঝতেন। আরেকটা জানো কি না, জাকির ভাই কিন্তু খুব চমৎকার ছবি তুলতেন, ফটোগ্রাফি, হ্যাঁ, স্টিল তাই এটা ফটোগ্রাফি, তো আর খুব প্যাশন ছিল, ওর একটা শখ, সাংঘাতিক মানে প্যাশন ছিল এটা। হ্যাঁ, হ্যাঁ, ছবি তোলা, প্যাশন ছিল, হ্যাঁ, তুমি জানো, ম্যারেজ অনেকে হুম, জানে হুম, না। হুম, হুম, এবং তার অনেক ক্যামেরা ছিল, অনেক রকম লেন্স ছিল, কোনো নতুন হুম, লেন্স কিনলে আমাদের একটু পরামর্শ দিতে শুনতেন টুনতেন এটা। এবং একটু লাজুক ছিলেন তার এই ছবিগুলোর ব্যাপারে, সবাইকে দেখাতেন না, কিন্তু আমরা জানি উনি খুবই দক্ষ ছিলেন। এবং ওর একটা সিরিজ আছে ঘাস ফুল বা বুনো ফুল নিয়ে, যে কোনো পেশাদার ফটোগ্রাফার ওই ধরনের ছবি তুলতে পারলে গর্ববোধ করবেন। ফলে আমাদের যিনি সিনেমাটোগ্রাফার আনোয়ার ভাইয়ের সঙ্গে ওর খুব হৃদ্যতা ছিল, সারাক্ষণ দুজনে শুটিং যতক্ষণ হচ্ছে না, এই সারাক্ষণ এই স্টিল ফটোগ্রাফি, স্টিল ক্যামেরা এগুলো আলাপ করতেন। আর উনি তো অনেক দিক থেকে আমার এক ধরনের অগ্রস্পতিক ছিলেন, সব ব্যাপারে বুদ্ধি পরামর্শ। আমার আমার 4টে ছবিতে অভিনয় করেছেন উনি, নদীর নাম মধুমতি, গুলিয়াতে একটা দৃশ্য হুম, আছে, হুম, একটা হুম, দৃশ্য অভিনয় এসেছিলেন, করেছেন, হ্যাঁ, আব্বাস হ্যাঁ, অস্ত্র নিয়ে ঢুকলো, হ্যাঁ, ঢুকলো যে, হ্যাঁ, ওরও প্রথম কাজ বোধহয় আমার প্রথম ছবি। নদীর নাম মধুমতি, লাল সালুতে উনি অভিনয় করেছেন, রাবেয়াতে উনি অভিনয় করেছেন। কিন্তু ওর একটা দুঃখ ছিল যে তানভীর আমাকে সবসময় রাজাকারের চরিত্র দেয়, আমি এত মুক্তিযুদ্ধে নিবেদিত প্রাণ, ইচ্ছা করে আমার পিছে এরকম লাগে। তা আমি বলবো এখন কি করা। তো উনি যেটা কিন্তু করতেন খুব চমৎকার, হুম, ওনার হুম, বিশ্বাসের বিপরীতে গিয়ে উনি রাবেয়া এবং নদীর মধ্যে তুমি জানো উনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। হুম। ঠিক আছে, আপনি এরপরে চিত্তা নদীর পাড়ের কথা বলছিলেন। হ্যাঁ, আচ্ছা, চিত্রা নদীর পরে এর মধ্যে আমি একটা প্রামাণ্য চিত্র করি, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অচিন পাখি, লালন ফকিরকে নিয়ে। লালন ফকির নিয়ে আমার আগ্রহ দীর্ঘদিনের। এবং প্রথম দিকে আমি তো মনে করতাম যে তাদের 8-10 জন বাঙালি বুদ্ধিজীবী যে কারণে বাউলদের, কিন্তু আমি যখন যত ভেতরে বাউল ফকিরদের সঙ্গে মেলামেশা করা শুরু করলাম, ওদের দেহতাত্ত্বিক সাধনার বিষয়গুলি বুঝতে পারলাম,
তখন বুঝলাম এটা শুধুই কোনো বায়বীয় অসাম্প্রদায়িকতার গান না, এটা ভীষণভাবে মানব শরীর কেন্দ্রিক, রসরতির বিষয়। তখন আমি মনে করেছিলাম যে এটা নিয়ে আমাকে একটা বড় ছবি করতে হবে। এবং তখন আমি লালন ফকিরের যে অবদান আমাদের সংস্কৃতিতে এবং তার যে অবস্থান একজন পদকর্তা হিসেবে, গুরু হিসেবে, তো তিনি তার জন্য একটা পূর্ণ দৈর্ঘ্য ছবি করা উচিত। বুঝতেই পারো পূর্ণ দৈর্ঘ্য ছবি করা তো কঠিন। তারপরে যখন আমি সেই সুযোগ পেয়েছি, তখন লালন নামে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র করেছি ওকে নিয়ে। আর এর আগে করেছি লাল সালু। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে আমার আগ্রহ দীর্ঘদিনের। তুমি বলেছো যে আমি লেখালেখি করি, তার মধ্যে একটি আমার বই আছে, সাহিত্য সমালোচনার বই, সৈয়দ ওয়ালিউল্লাহ সিসিফাস উপন্যাসে ঐতিহ্য। এই বইটি লিখতে গিয়ে আমাকে ওয়ালিউল্লাহ সাহিত্যকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়েছে। লাল সালু বোধহয় ৮-১০ বার পড়তে হয়েছে, একদম দাগিয়ে দাগিয়ে পড়েছে। তখন আমার মনে হয়েছে যে এই উপন্যাসটি খুব চলচ্চিত্রিক এবং ইমেজ চিত্রকল্পগুলি খুব সিনেম্যাটিক। তখন আমি লাল সালু ছবির সিদ্ধান্ত নিই। আরেকটা কারণে সিদ্ধান্ত নিই, ওই সময় দেশে ইসলামী মৌলবাদ খুব বাড়ছিল, একটা আতঙ্কের মতো অবস্থা হয়েছিল। তো আমি ইসলামী মৌলবাদের বিরুদ্ধে কিছু করার কথা ভাবছিলাম চলচ্চিত্রে। তুমি দেখেছো, খেয়াল করেছো, আমি সাধারণত আমার চিত্রনাট্য, আমি গল্প আমি নিজেই লিখে নিয়ে একটা গল্প তৈরি করি, চরিত্র বানিয়ে তারপর ছবিটা করি। কিন্তু যে আমি হয়তো গল্প হয়তো তৈরি করতাম মৌলবাদের বিরুদ্ধে, আমি দেখলাম যে লাল সালু এত শক্তিশালী একটা উপন্যাস আমাদের বাংলা সাহিত্যে আছে এবং এত বলিষ্ঠভাবে এই সমালোচনাগুলো আছে, তো সেই কারণে আমি তখন লাল সালু করার সিদ্ধান্ত। লাল সালুর এর মধ্যে আমি কয়েকটা ডকুমেন্টারি করি, তার দু একটা কথা তুমি বলেছো। একটা হচ্ছে বিহারিদের নিয়ে স্বপ্নভূমি, প্রমিস ল্যান্ড। এই বিহার থেকে আগত এই উর্দুভাষী মুসলমানরা, এরা শুধু বিহার থেকে আসেনি, এরা কেউ কলকাতা থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে, সুদূর হায়দ্রাবাদ থেকে এসছে, কিন্তু বাঙালিরা সবাইকে বিহারি বলে। তো এরা তো ৭১ এদের ভূমিকা ভালো না, তার আগেও ভালো না, পাকিস্তানিরা লাঠিয়াল হিসেবে নানাবিধ ব্যবহার করেছে। কিন্তু হতভাগ্য এক জাতি, শিক্ষা নাই, তেমন সংস্কৃতি নাই, নেতৃত্ব নাই আলো। তো বারবার তারা ব্যবহৃত হয়েছে এবং স্বাধীনতার পরে তারা এই সব শরণার্থী ক্যাম্পগুলোতে আছে, রিফিউজি ক্যাম্পে, জেনেভা ক্যাম্প যেগুলোকে বলে। আজ প্রায় ৫০ বছর হতে চলেছে তারা এইসব ক্যাম্পে আছে। দেখো, আমরা বাঙালিরা মাত্র ৯ মাস ক্যাম্পে ছিলাম, শিবিরে, তাতেই আমাদের মনে হচ্ছে দেশ স্বাধীন না করলে সেসব জীবনে। এরা এত বছর আছে ওই ৮ ফুট বাই ৮ ফুট ঘরে, তো তাদের কথা তো কেউ বলে না। হ্যাঁ, তো আমি যখন এই ছবিটা করতে চেয়েছি, আমার অনেক বাঙালি জাতীয়তাবাদী বন্ধুরা খুশি হননি যে ওদের কেন ওরা তৈরি করেছে। তা দেখো না, আমি বিশ্বাস করি যে মানুষকে যদি তার জাতি, ধর্ম, ভাষার ঊর্ধ্বে না দেখতে পারি, তাহলে আর আমরা লালন বা রবীন্দ্রনাথের কাছ থেকে কি বা শিখলাম, তাই না? মানুষকে তো মানুষ হিসেবেই দেখতে হবে। সেই জন্য আমি বিহারীদের মধ্যে ছবিটা করি। এর মধ্যে আরেকটা ডকুমেন্টারি করি, কর্ণফুলীর কান্না নামে, পার্বত্য চট্টগ্রামের উপরে। এই ছবিটা আমি সবসময় বানাতে চেয়েছিলাম, কারণ এই যে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব, লক্ষ্য করো, আমরা যখন নিজেরা নিপীড়িত জাতিসত্তা ছিলাম পাকিস্তান আমলে, আমরা খুবই হইচই করেছি যে আমরা খুব নিপীড়িত এক জাতিসত্তা, অমুক তমুক, এবং তার জন্য আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি এবং সফলও হয়েছি, নিজেদের রাষ্ট্র তৈরি করেছি। দেখা গেল যখন আমাদের রাষ্ট্র তৈরি হলো, এই রাষ্ট্রটা অন্য দুর্বল জাতিসত্তার বিরুদ্ধে ব্যবহার করতে আমরা কিন্তু কোনো দ্বিধা করিনি। পার্বত্য চট্টগ্রামে অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দিক থেকে, এদের দিক থেকেও হয়তো হয়েছে। তো যারা যে বড় হয়, তাকে তো ক্ষমাতেও বড় হতে হবে, তাকে তো সবকিছুতেই বড় হতে হবে। আজকে আমরা বাঙালিরা এখন শক্তিশালী জাতি, বাংলাদেশে আমাদের কোনো প্রতিপক্ষ নাই। তো আমাদেরকে সবাইকে তো গ্রহণ করে, ধারণ করে, বড় ভাইয়ের মতো স্নেহ মমতা দিয়ে এগিয়ে দিতে হবে। এখানে একটা ব্যর্থতা আছে বাংলাদেশ রাষ্ট্রের। সেই কারণে আমি কর্ণফুলী কান্না ছবিটা করি। এরপরে বা তাজউদ্দিন আহমেদ, হ্যাঁ, তাজউদ্দিন আহমেদ প্রতি আমার গভীর শ্রদ্ধা, কারণ এই মানুষটি নেপথ্যচারী মানুষ এবং তখন বঙ্গবন্ধুর ছায়া সঙ্গী হিসেবে অত্যন্ত মেধাবী একজন রাজনীতিবিদ। ওরকম মেধাবী রাজনীতিবিদ আমাদের দেশে আর আসেনি। এবং ওই ৬০ দশক থেকেই তিনি আওয়ামী লীগ সংগঠনটা গড়ে তোলা, তারপরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া, বঙ্গবন্ধুর অনুপস্থিতি অত্যন্ত সফলভাবে এই যুদ্ধটা পরিচালনা করে বাংলাদেশ স্বাধীন করা। কিন্তু ওর কথা তো ততটা বলা হয় না। তারপরে যেভাবে তাকে জেলের ভেতরে আরো ৩জন নেতার সঙ্গে হত্যা করা হলো, সে কারণে আমার মনে হয়েছে যে ওকে নিয়ে একটা ছবি করার কথা। তাই আমি তাজউদ্দিন আহমেদ, নিঃসঙ্গ সারথি কামনাচিত্র আর করি এই সময়ে রাবেয়া।
চলচ্চিত্রটি। রাবেয়ার কাহিনী আমি মানে চিত্রনাট্য আমি লিখেছি, কিন্তু কাহিনীটা আমার মৌলিক নয়। এটা হচ্ছে সফোক্লিসের সেই ২৫০০ বছরের আন্টিগোনে নাটকের এক ধরনের বিনির্মাণ, যে ভাই রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, রাজা বলেছে মারা গিয়েছিল, রাজকবর দেওয়া যাবে না। তো তখন এই রাবেয়া বোনটি কবর দিতে চেষ্টা করে আন্টিগোনে এবং সে মারা যায়। এই কাহিনীটা আমরা ১৯৭১ সালে বাংলাদেশের একটি গ্রামীণ পটভূমিতে একটি রক্ষণশীল মুসলিম পরিবারে উপস্থিত করেছিলাম। কেন মৃতদেহের কবরের ব্যাপারটা আমাকে তাড়িত করেছে? আমার মনে হয় আমার স্মৃতিতে আছে এবং অনেকেরই স্মৃতিতে আছে ৭১ সম্পর্কে, যে অসংখ্য মানুষকে কিন্তু মানুষের সৎকার হয়নি মৃতদেহ। এই পৃথিবীর সব সংস্কৃতিতে, সব ধর্মে কিন্তু মৃতদেহের প্রতি সম্মান দেখানোর একটা সংস্কার আছে বা নিয়ম আছে, রীতি আছে। এমনকি যদি তোমার শত্রুর মৃতদেহ হয়, তাই না? কিন্তু এই পাকিস্তান সেনাবাহিনী এবং এই রাজাকার আন্দোলনগুলো এত বর্বর ছিল, তারা মানুষকে মেরে তার বাড়ির উঠানে, নদীর পাড়ে, খালের পাড়ে, রাস্তার ধারে ফেলে রাখতো। এবং এমন কেউ নাই ৭১ সালে যারা বাংলাদেশে থেকেছেন যে তারা এরকম মৃতদেহ দেখেননি অসৎকারকৃত। এটা বোধহয় আমাকে তাড়িত করতো, সেই জন্য আমি এই রাবেয়া ছবিটি তৈরি করি। আর হচ্ছে তারপরে কি করেছিলাম, ১৯৭১ অনেক ছবি মনে থাকে না আসলে। ১৯৭১ একটা বড় প্রামাণ্যচিত্র। ওই সময় তো ধরো যে তুমি জানো যে কিভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মুক্তির ইতিহাস বিকৃত করা হয়েছে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে। এটার জন্য আমরা খুব বিরক্ত ছিলাম, আমি না, আমাদের গোটা প্রজন্মই খুব বিরক্ত ছিলাম। কারণ মুক্তিযুদ্ধ ৭১ সাল তো খুব পাল যুগ, সেন যুগের বিষয় না যে পণ্ডিতেরা বিতর্ক করবেন। এটা আমাদের যাপিত জীবনের অংশ। আমরা ৭১ সালের বলতে পারেন প্রত্যেকটা দিনের কথা বলতে পারি। আমি যেহেতু অনেক গবেষণা করেছি ৭ বছর, আমি তো প্রতিটা ঘন্টার কথা বলতে পারি। সেই ইতিহাস যারা পাল্টাবার চেষ্টা করবে, এটা আমরা কেন মেনে নেব? সেই কারণে অনেক কষ্ট করে ৭ বছর কেটে আমি এই ১৯৭১ মেগা প্রামাণ্যচিত্রটা তৈরি করি। এটা প্রথমে দৈর্ঘ্য ছিল ৪ ঘন্টা, পরে আমরা মোটামুটি ৩.৫ ঘন্টা আনতে পেরেছি। এখন ছবিটার দৈর্ঘ্য ৩.৫ ঘন্টা। আর এরপরে কোনটা করলাম তাও তো ভুলে গেছি। তারপরে করলাম জীবনঝুলি। জীবনঝুলি এটা কাহিনী ছবি। এটা হচ্ছে দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু সব শ্রেণী, সব সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন ছিল, সব বাঙালির জীবন বিপন্ন ছিল। কিন্তু সবচেয়ে বিপন্ন ছিল বাঙালি হিন্দুদের জীবন, এবং তাদের মধ্যেও বেশি বিপন্ন ছিল নিম্ন বর্গের হিন্দু সম্প্রদায় ছিল। সেনাবাহিনী বা রাজাকারদের ধরা পড়লে তাদের বাঁচার কোনো উপায় ছিল। অনেক ধনী হিন্দু সম্পদ টম্পদ দিয়ে, সোনা টোনা দিয়ে কোনোরকম বেঁচে গেছে টাকা দিয়ে, কিন্তু এদের বাঁচার কোনো পথ ছিল না। এবং তুমি যদি গণহত্যাগুলোর হিসেব নাও, যেহেতু আমাকে অনেক গবেষণা করতে হয়েছে ৭১ নিয়ে, বড় বড় গণহত্যার শিকার এই সংখ্যালঘুদের, নিম্ন বর্গের হিন্দুদের গ্রামগুলোতেই বেশি হয়েছে। এক এক গ্রামে শত শত মানুষ মারা গেছে। চুকনগরে যে একদিনে কয়েক হাজার মানুষ মারা গেছে, তার ৯৯ ভাগ হচ্ছে এই বর্ণের, এই সম্প্রদায়ের মানুষ। কিন্তু যেহেতু আমাদের বলতে পারেন তাদের ত্যাগ তিতিক্ষাতেই বাংলাদেশ। এমনকি তুমি যদি শরণার্থী ক্যাম্পগুলো দেখো, যেসব মুখ তোমার সামনে ভেসে উঠবে, বা এই যে উদ্বাস্তু যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ উদ্বাস্তু যাচ্ছে, তাদের পোশাক দেখো, তাদের মুখচ্ছবি দেখো, দেখবে তারা ওই সম্প্রদায়ের, ওই শ্রেণীর মানুষই বেশি। তো তাদের এত ত্যাগ তিতিক্ষা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, কিন্তু যেহেতু আমাদের রাষ্ট্র ক্ষমতার বলয়ে বা কর্পোরেট মিডিয়ায় তাদের কোনো প্রতিনিধিত্ব নাই আজকের বাংলাদেশে, ফলে তাদের কথা কেউ বলে না। সেই জন্য আমি এই জীবনঝুলি একটা কাহিনীর মধ্য দিয়ে আমি এই নিম্নবর্গের উপরে ৭১ সালে যে একটা করাল সময় নেমে এসেছিল, বিভৎস গণহত্যার শিকার হয়েছিল তারা, এটা বলতে চেয়েছে। এরপরে আমার ২০১৭ হচ্ছে দেশভাগের ৭০ বছর, বাংলা ভাগ। আমাদের ইতিহাসে তো এই দুটি হচ্ছে বড় ঘটনা না, ৭১-এর মুক্তিযুদ্ধ আর ৪৭-এর দেশভাগ বাঙালির ইতিহাসে। দেশভাগ আমাকে তাড়িত করে, আমি তোমাকে আগেও বলেছি। তো আমার মনে হচ্ছে ৭০ বছর পরে আর সময় এসছে পিছন ফিরে তাকিয়ে দেখার, এই যে বাংলা ভাগ হলো, এটা কি অনিবার্য ছিল? আর কোনো বিকল্প ছিল? হয়ে লাভ হলো কার, ক্ষতি হলো কার? এই জিনিসগুলো আমি একটু বুঝতে চেয়েছিলাম। সেই কারণে এই বেশ গবেষণা করে সীমান্ত রেখা ছবিটি করা হয়েছে। মানে আমার বোঝার জিনিস জায়গাটা ছিল, যে চেষ্টা ছিল যে এই যে বাংলা ভাগ, সীমান্ত রেখা, এটা কি শুধুই ভারত এবং বাংলাদেশ দুই রাষ্ট্রের মধ্যে কাঁটাতারের বেড়া? এটা থাকতেই পারে, সব রাষ্ট্রের সীমা থাকে, এটা কি শুধু তাই? নাকি এটা
হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, নাকি এটা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে আচরণগত যে কিছু পার্থক্য আছে তার বিভাজন রেখা, নাকি আমাদের মনোজগতে কোনো বিভাজন রেখা আছে যে আমরা দুই বঙ্গের বাঙালিরা মিলতে যেও কেন জানি মিলতে পারি না? এইটাই আমার বোঝার ইচ্ছে ছিল এই সীমান্ত রেখা ছবিতে, সে কারণে আমি এই প্রামাণ্য চিত্রটা করি। তারপরে আমার এখন যে সর্বশেষ ছবি রূপসা নদীর পাকে, এটা সম্প্রতি রিলিজ হবে আগামী 10 ডিসেম্বর। আসলে এটা ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল, আমরা রিলিজ করার জন্য সর্বদয় প্রস্তুত ছিলাম, কিন্তু করোনার কারণে এটা পেছাতে হয়েছে। এই ছবিটার বিষয় হচ্ছে একজন ত্যাগী বামপন্থী নেতা কমরেড মানব মুখার্জি, যিনি সেই স্বদেশী আন্দোলন করতেন, তারপরে ব্রিটিশের আমলে জেল খেটেছেন, দেশভাগ, পাকিস্তানের আমলে দীর্ঘ সময় জেলে থেকেছেন, দাঙ্গা, ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, অবশেষে 71 সালে তখন উনি বিদ্ধ, তাকে রাজাকাররা মেরে ফেলে। তার মধ্য দিয়ে বলতে পারেন বাংলাদেশের বামপন্থী আন্দোলন, তার ইতিহাস ইত্যাদি। কেন আমি এই ছবিটা করতে চেয়েছিলাম, কারণ যারাই বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ইতিহাস জানেন তারা জানবেন যে দেশে সমাজ প্রগতির সংগ্রামে, অসাম্প্রদায়িকতার সংগ্রামে, এমনকি গণতন্ত্রের সংগ্রামে, সংস্কৃতির ক্ষেত্রে বিকাশে যেটুকু হয়েছে এতে বামপন্থীদের একটা বিরাট অবদান ছিল। কিন্তু আজ কেন জানি বামপন্থী তাদের সে অবদানের কথা তেমন বলা হয় না। তো আমার তো তুমি জানো একটা প্রবণতাই আছে, যাদের কথা কিছু বলা হয় না তেমন তাদের কথা বলার চেষ্টা করা, ভয়েস টু দ্য ভয়েসলেস। হ্যাঁ, এটাই আমি শিল্পী হিসেবে আমার কর্তব্য বলে মনে করি। সেই জন্য আমি এই রূপসা নদীর বাঁকে ছবিটার মধ্যে দিয়ে বাংলাদেশের বামপন্থীদের কথাটা বলতে চেয়েছি। এটাই আমার সর্বশেষ ছবি। আর এখন এই মুহূর্তে করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে একটা প্রামাণ্যচিত্র, মধুমতি পাড়ের মানুষটি, শেখ মুজিবুর রহমান। এটা অনেকখানি কাজ হয়ে গেছে, করোনা না হয়তো হয়ে যেত, আগামী 2-3 মাসের মধ্যে এই প্রামাণ্যচিত্রটা শেষ হবে। এই বাহ! আমার হ্যাঁ, হ্যাঁ। চলচ্চিত্র যাত্রা। দু একটি ছোট ছবি হয়তো বাদ গেছে এর মধ্যে হ্যাঁ, হতে আমরা পারে। জানি ওই যমুনা, বনযাত্রী, তারপরে ওই যে যমুনা, বস্ত্র বালিকারা, ঠিক বলেছেন। জাপানি বধূ, বেশ কিছু ছবি রয়েছে এবং বিষয়ের জাপানি দিক বধূ, থেকে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিষয়ের দিক হুম। থেকে খুবই বৈচিত্র্যময় আপনার আসলে চলচ্চিত্রের জীবন। যাই হোক, তো আপনারা হুম। শুরু হুম। করার পরেও অনেক দিন অতিবাহিত হয়েছে, প্রায় 40 বছর হয়ে গেছে। আপনাদের সঙ্গে পাশাপাশি আপনাদের বন্ধুরাও অনেকে ছবি করেছেন। মোর্শেদ ইসলাম, মানজারে হাসিন মুরাদ, তারিক মাসুদ, এরপরেও আরো মাসুদ। কয়েকটি প্রজন্ম এসছে। অঞ্জন জাহিদুর রহিম, তারপর নুরুল আলম আতিক, আবু শাহেদ ইমন, আবু সাঈদ, তৌকির আহমেদ, বেশ কিছু। এবং চলচ্চিত্র নয় নয় করে হলেও কিছু চলচ্চিত্র নির্মিত হচ্ছে বাংলাদেশে ধারাবাহিকভাবে। মোস্তফা সরোয়ার ফারুকী, কামার আহমেদ সাইমন। হ্যাঁ, তা আমার একটা জিজ্ঞাসা যে চলচ্চিত্র একটা বৈশ্বিক মাধ্যম এবং একটা তার বৈশ্বিক ভাষাও রয়েছে। সেই সব বিচারে বাংলাদেশের চলচ্চিত্র এখন কোথায় দাঁড়িয়ে, বর্তমান চলচ্চিত্র বা গত বছর যে ছবিগুলো হচ্ছে তার মানের দিক থেকে বা তার অর্জনের দিক থেকে আমরা কত দূর আসতে পেরেছি? আমরা যে ছবি বানানো শুরু হয়েছিল 58 সালে, প্রায় 62 বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের অর্জনের জায়গা, আমাদের মানের ক্ষেত্রটি বা বিশ্বের সমান্তরালে বা পাশাপাশি দেশগুলোতে যা ছবি হচ্ছে, একটা তুলনামূলক আলোচনা যদি আপনার কাছ থেকে পেতাম। তুমি যাদের কথা বললে তারা কিন্তু একটু ব্যতিক্রমী, হ্যাঁ, কয়েক কিছু ব্যক্তি। তারা এবং তারাও কেউ খুব বেশি ছবিও করেনি, একটু হয়তো 1 থেকে 2টো ছবি হুম, করেছে, হুম, সেটা হুম, তারা মূল ধারা নয়। হুম, বাংলাদেশের মূল ধারার যে চলচ্চিত্র সেটা যদি বলে এফটিসি কেন্দ্রিক বাংলাদেশের মূল ধারার চলচ্চিত্র, এটা বিশ্ব চলচ্চিত্রের মানে তো বটেই, এই উপমহাদেশের মানেও প্রায় হুম, 30 বছর পিছিয়ে আছে। হ্যাঁ, হুম, প্রযুক্তিতে, মননে, মেধায় পিছিয়ে আছে। আহ আমার মনে হয় বাংলাদেশের চলচ্চিত্র, আমি ঠাট্টা করে বলি, মূলত 3টে সমস্যা। এটা হচ্ছে শিক্ষার অভাব আর শিক্ষার অভাব। চলচ্চিত্র ভাষাটা তো শেখাই হয়নি এদেশে, সত্যিকারে শেখা হয়নি, শেখার কোনো কারণও ঘটেনি। যারা প্রথম জীবনে এফডিসি তে কাজ করতেন তারা কেউ কেউ ভাষাটা কিছুটা জানতেন, কিন্তু ওটা আস্তে আস্তে কমতে কমতে শেষের দিকে যারা চলচ্চিত্র নামে যা নির্মাণ করতেন, তা বড় যে এক ধরনের টকিজ আর কি। যে কথা 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 কথা, ক্যামেরার কোনো নান্দনিক সৌন্দর্য নাই, ক্যামেরা চলচ্চিত্রের ভাষার কোনো প্রয়োগ নাই, কিন্তু কথা দিয়ে দিয়ে একটা কথামালার ওই যাত্রা নাটকের মতো এক ধরনের নাম হতো, যাকে চলচ্চিত্র নামে চালানো। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। তো ফলে আমার মনে হয় যে এর থেকে আর সহজে উত্তরণ ঘটবে না যতদিন না আমরা একটা সত্যিকার প্রশিক্ষিত, চলচ্চিত্র ভাষায় প্রশিক্ষিত একটি
নতুন প্রজন্ম না পাবো। এখন তো প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, যারা আগেকার ঘরানার ওই ডিসি কেন্দ্রিক, আমার মনে হয় তাদেরকে আর তাদের আর সমাজকে শিল্পকে এবার আর কিছু। আহ, না, কিন্তু এর মধ্যেও কি কোথাও কোনো সম্ভাবনার আলো, কোথাও কোনো কিছুটা অর্জন বা স্ফুরণকে আপনি দেখতে পাচ্ছেন না কারো হ্যাঁ, কারোর কিছু মধ্যে? আছে, কিছু হ্যাঁ, আছে, কিছু হ্যাঁ, তো হ্যাঁ। হুম, কিছু হুম, তো ছিলেন, এবং নতুনদের মধ্যে বরং বলতে পারো হুম। আগে তো সিনেমা হতে হবে, তারপরে ওটা ভালো না খারাপ। হ্যাঁ, হ্যাঁ। সিনেমার ভাষাই হলো না, ওটা হুম, সিনেমাই হলো না, হুম, হুম, তার হুম, আর ভালো মন্দ কি বিচার করব? হুম, ওই যে হুম, টকিজ বললাম, এটা 50-60 বছর পশ্চিমে ওটা বাতিল হয়ে গেছে, ওটা হুম, সিনেমা হুম, হিসেবে হুম, ধরাই হুম, হয় না। হুম, 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 তো নতুনদের মধ্যে বলতে পারো কারো কারো ক্ষেত্রে চলচ্চিত্র ভাষার প্রয়োগ আমরা ভালো দেখতে পাই। সেক্ষেত্রে আমার দুটো সমস্যা আমি খেয়াল করি। দুই ধরনের তরুণরা আসেন এই চলচ্চিত্র নির্মাণে। একটা হচ্ছে নাটক যারা করেন, টিভি নাটক, তাদের থেকে আসেন। আরেকটা আসে যারা বিজ্ঞাপন চিত্র করেন, তাদের থেকে আসেন। তা আমি খুব মন দিয়ে আগ্রহ নিয়ে নতুনদের কাজ দেখি। আমি একটা ফিল্ম ইনস্টিটিউট চালাই, নতুনদের সঙ্গে আমার সম্পর্ক রাখতে হয়, তাদের কাজ দেখতে হয়। তো যারা নাটকের দিক থেকে আসেন, টিভি নাটকের, তাদের গল্প বলাটা ভালো, চরিত্র চিত্রণ, সংলাপ এগুলো ভালো, কিন্তু ইমেজের দিকটা খুব দুর্বল। সিনেমা তো মূলত ইমেজের মাধ্যম, ক্যামেরার কাজগুলি খুব দুর্বল। হ্যাঁ, ফলে সেগুলো দেখতে মনে হয় নাটক দেখছি, সিনেমা মনে হয় না। আর যারা বিজ্ঞাপন চিত্র জগৎ থেকে এসেছেন, তাদের ইমেজ ভালো, কিন্তু তারা ইমেজ নিয়ে কাজ করেছেন বিজ্ঞাপন। কিন্তু সমস্যা হচ্ছে যে, যেটা আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে কয়েকটা সুন্দর ইমেজ দিয়ে একটা বিজ্ঞাপন করতে, আমাদের বাজেট অনেক থাকে, ফলে করতে পারেন। 2 ঘন্টা একটা গল্প বলা আবার কঠিন। মানে একটা গল্প বলা, চরিত্রগুলি ডেভেলপ করা, তাদের আন্তঃসম্পর্ক, সংলাপ, আবার আরেকটা দক্ষতা। ফলে তাদের ছবি ওই কিছুক্ষণ দেখতে ভালো লাগে, তারপর গল্পের আর কোনো ইয়ে থাকে হুম, না, কোনো আকর্ষণ থাকে না, আপনাকে ধরে রাখতে পারে না। ফলে দুই দিক থেকেই ব্যর্থতাটা আছে প্রকট। ফলে একটা হুম, পূর্ণাঙ্গ চলচ্চিত্র যেটা বলবো আমি, যার কাহিনী সামাজিক বাস্তবতার প্রথিত, চরিত্রগুলি বিকশিত, আন্তঃসম্পর্কগুলো পরিষ্কার, সংলাপ ভালো, আবার দৃষ্টিনন্দন, ক্যামেরার নানা কাজ আছে, চলচ্চিত্র হুম। ভাষা নিয়েও নিরীক্ষা আছে, এরকম পূর্ণাঙ্গ চলচ্চিত্র আমি কিন্তু তরুণদের মধ্যে থেকে পেতে পাই। আচ্ছা। না, আপনি ঠিকই বলেছেন। আপনি প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন। প্রশিক্ষণ, এক ধরনের প্রাযুক্তিক প্রশিক্ষণের সুযোগ এখন তৈরি হয়েছে, আমাদের দেশে ইনস্টিটিউট হয়েছে। অনলাইনে নানা ধরনের কোর্স হয়, নানা ভিডিও, ইউটিউব ভিডিওতে অনেক আছে, পাওয়া যাচ্ছে। কিন্তু আরেকটি জায়গা যেটা আসলে, যেটা বলেন শিক্ষা, শিক্ষা মানে শুধু চলচ্চিত্রের ভাষা শিক্ষা না, এটা সামগ্রিক শিক্ষারও ব্যাপার আছে। পড়াশোনা থাকতে হবে, বিচিত্র বিষয়, সাহিত্য পাঠ তো থাকতেই হবে, খুবই জরুরি এখানে। সাহিত্য পাঠ, পাশাপাশি ইতিহাস বোধ থাকতে হবে, পাশাপাশি রাজনীতি, মনস্তত্ত্ব, কিছু দার্শনিক অনুসন্ধিৎসা, এই সবগুলো মিলিয়ে যে একটা মনন তৈরি হবে, বুদ্ধিভিত্তিক মনন, সৃজনশীল মনন, সেই জায়গাটাতেও বোধহয় বেশ বড় একটা ঘাটতি আমার মনে হয়, এবং সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল, এবং সেই সেই প্রক্রিয়াতে বোধহয় আমাদের অনেকেই যেতে আগ্রহী নন, খুব দ্রুত হয়তো বা যেহেতু এটা একটা এক ধরনের গ্ল্যামারও আছে এই জিনিসটা, দ্রুত হতে তার মোহে তারা পড়ে যান। যাই হোক, সেটা হচ্ছে একটা ছবি বানানোর একটা দিক, সেদিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। কিন্তু সেটার সঙ্গে পাশাপাশি আরো কিছু দিক জড়িত, যা না হলে সামগ্রিকভাবে চলচ্চিত্র শিল্পটা বিকশিত হয় না। ইন্ডাস্ট্রির কথা বলছি এখানে। আহ সংকট আছে বিতরণ, বিপণন, ছবি দেখানোর, প্রদর্শনের সংকট রয়েছে, পেশাদারিত্বের সংকট রয়েছে, চলচ্চিত্রের যে এক ধরনের সমালোচনা সংস্কৃতি, সেগুলোর অভাব রয়েছে। সব মিলিয়ে এই পরিমণ্ডলটার, যে চলচ্চিত্রের যে বৃহত্তর পরিমণ্ডল, যে বাস্তব পরিমণ্ডল, পার্থিব পরিমণ্ডল, সেই জায়গাতে আমাদের চ্যালেঞ্জ গুলো হতে হবে। সেই জায়গাটাতে যদি আমরা আসলে বিকাশ না করতে, না ঘটাতে পারি, এটি কিন্তু আবার অন্যটিকে প্রভাবিত করবে। কারণ একজন একটা ভালো ছবি বানালো, সেই ছবিটা ঠিকঠাক মতো দেখানো হচ্ছে না, সেই ছবিটা ঠিকঠাক মতো আলোচিত হচ্ছে না, বা ছবিটার যে একটা বিনিয়োগ, সেটা তুলে আনা অসুবিধা হচ্ছে। এই সামগ্রিক ক্ষেত্রটা, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আছেন এবং নিজে নিজেই করছেন, বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের মতোই আপনি কাজ করছেন, তাহলে আপনি হয়তো এই জায়গাটা আমাদের একটা ছবিটা পরিষ্কার করে তুলে ধরতে পারবেন। এমনি ধরো যে, উম আমাদের শুরুই হয়েছিল কিন্তু একটা প্রতিবাদী অবস্থান থেকে, এই খুব বাণিজ্যিক বিপণন ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রতিবাদ। এদেশে তো ভালো ছবি তেমন তৈরি হয় না, কিন্তু আমাদের তরুণ বয়সে একটি ছবি হয়েছিল, সূর্য দীঘল বাড়ি। কিন্তু আমরা খুব গভীর মনোবেদনার সঙ্গে দেখলাম, তখন আমরা ফিল্ম সোসাইটি আন্দোলন করতাম সক্রিয়ভাবে।
যে ছবিটি ঢাকার কোথাও হলে রিলিজই হলো না, রিলিজ দিতে হলো কোথায়, নাটোরের একটা নাটোরে। ছোট্ট সিনেমা হলে। মানে এই যে পরিবেশক, প্রদর্শক, হল মালিকদের যে একটা অশুভ চক্র আছে, আমরা থাকতে বলি ক্রয়কা, এরা অর্থ ছাড়া আর কিছুই চেনে না, বোঝে না, এবং এরা এই কোন ছবির কি শিল্পমান সেগুলো নিয়ে মাথা ঘামায় না। এই নিয়ে আমরা খুব বিরক্ত ছিলাম। তো অনেকে বলতে পারেন যে কেন, সে কারণেই কিন্তু আমরা 35 মিলিমিটারের ছবি না করে 16 মিলিমিটারে করেছিলাম, যাতে আমাদেরকে হল মালিকদের বা প্রদর্শক পরিবেশকদের কাছে একের বাধা পড়ে না যেতে হয়, তাদের কৃতদাস না হতে হয় বলতে পারো। এবং সেটা আমাদের একটা আপেক্ষিক স্বাধীনতা দিয়েছিল। 16 মিলিমিটারের ছবি করার ফলে এমনি খরচও কমে গিয়েছিল, এবং আমরা সিনেমা হলের বাইরে আমাদের ছবি দেখাতে পেরেছিলাম। আমরা বুঝতাম যে আমাদেরকে সিনেমা হলের বাইরে ছবি দেখাতে হবে, অডিটোরিয়াম ভাড়া করতে হবে। বলতে পারো এই 16 মিলিমিটারের আর 35 মিটারের পার্থক্য শুধু ফরম্যাটের পার্থক্য না, মানে 16 মিলিমিটারের ছবি করা শুরু করে আমার হুলিয়া, নদীনা, মধুমতি, চিত্তনদীর পারে সবই কিন্তু 16 মিলিমিটার করে। আমরা কেতাবি ভাষায় যদি বলি তো বলবো যে উৎপাদন শক্তিতে পরিবর্তন এনে উৎপাদন সম্পর্কেও আমরা পরিবর্তন এনেছি। আমরা আমাদের ফিল্মের মালিক হতে পেরেছিলাম। আমরা স্বাধীনভাবে আমরা যেখানে খুশি আমাদের ছবি যখন খুশি আমরা দেখাতে পারার অবস্থা। আমার সব ছবি আমি এখন যেখানে খুশি যখন খুশি যেমন ভাবে আমি চাই সেভাবে দেখাতে পারবো। আমাকে কোনো প্রদর্শক, হল মালিক বা পরিবেশকের উপরে নির্ভরশীল থাকতে হবে না। এই স্বাধীনতা কিন্তু অনেক কষ্টে আমাকে অর্জন করতে হয়েছে। দুঃখজনক যে নতুনেরা এই পথটা তেমন অনুসরণ করে না, করছে না, করলে ভালো করবে। তাহলে অন্য দেশের স্বাধীন চলচ্চিত্র মেকার পৃথিবীর সব দেশে আছে, কিন্তু আমি আমার ধারাটাকে বলি বিকল্প সিনেমা। বিকল্প এই অর্থে যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করেন বটে, কিন্তু বিপণন বিতরণের ব্যাপারে তারা কিন্তু আবার ওই মেইন স্ট্রিম সার্কিটেই তাদেরকে ঘোরাফেরা করতে হয় এবং তাদের করুণার পাত্র হতে হয়, এবং অধিকাংশ ওই স্বাধীন চলচ্চিত্র আর কেউ দেখারও সুযোগ পায় না। কিন্তু সেই জন্য আমরা শুরু থেকেই স্বাধীনভাবে বিতরণ এবং বিপণনের উদ্যোগ নিয়েছি। বিপণন যে খুব ভালো পারি তা না, যেহেতু আমরা ব্যবসাটা অত ভালো বুঝি না, কিন্তু আমাদের ছবি কিন্তু মানুষ দেখে, নানাভাবে দেখে। আমি বলি যে একটা সফল বাণিজ্যিক ছবি আর একটা আমাদের ছবির মধ্যে পার্থক্য হচ্ছে যে বাণিজ্যিক ছবি যখন আসে, সে যে কোনো ছবি, সবগুলো খুব, ওরা যেহেতু বিজ্ঞাপনে অনেক খরচ করে, ফলে এই কর্পোরেট মিডিয়া, সাংবাদিকরা, ওরা পয়সা টয়সা পেলে বড় করে লিখবে তোমার ছবি সম্পর্কে, ওরা খুব প্রচার টচার করে এমন একটা শুরু করে যে এই ছবি না দেখলে জীবন বৃথা। তো এখন যখন আসে খুব প্রচার নিয়ে আসে, ফলে খুব হইচই ফেলে দেয়, কিন্তু 6 মাস 1 বছর বড় জোর তারপরে ছবিগুলো আর হারিয়ে যায়, ও হারিয়েই যায়, ওগুলোর ও নামও কেউ আর বলে না। হ্যাঁ, তো আমরা যেহেতু বিজ্ঞাপনে কোনো ছবি খরচ করতে পারি না, আমাদের ছবি যখন আসে খুব টুকটুক করে আসে, ম্রিয়মাণ অল্প স্বল্প করে আসে, পত্রপত্রিকা আমাদের ছবি নিয়ে লেখে না, এত ওদের একটা মানে কিল বাই সাইলেন্স প্রবণতা আছে, না বলে না লিখে এই ধারাটাকে শেষ করে দেওয়া। তো যেহেতু আমরা খুব স্টাবর্ন, আমরা হারি না, ফলে আমরা তার মধ্যে চালিয়ে যাই। কিন্তু আবার এই ছবিগুলো কিন্তু আমাদের টিকে থাকে, বছরের পর বছর টিকে থাকে। এবং আমি কবে চিত্তনদের পাড়ি বানিয়েছি, কবে লাল সালু বানিয়েছি আমি ভুলেও গেছি প্রায়, কিন্তু আমি জানি এখন ওইসব ছবির জন্য আমি রেভিনিউ পাই। ফলে বাণিজ্যিক আমাদের ছবিতে যে অর্থ আসে, কিন্তু খুব ধীর লয়ে আসে। তুমি যদি খুব ব্যবসায়ী টার্মে বলো তাহলে আমি বলবো যে ব্যবসা একটা আছে না, ফার্স্ট আইটেম, স্লো আইটেম। তো আমাদেরটা খুব পেইনফুলি স্লো আইটেম, কিন্তু এটা আসতেই থাকে এবং আমি খুব নিশ্চিত সারা জীবন ধরে আসতে থাকবে। তো সেই জন্য তরুণদের বলবো হতাশ হওয়ার কিছু নেই, এখন কষ্ট করলে আখেরে তার ফল পাওয়া যায়। তাৎক্ষণিক সাফল্যটা অত বড় কথা না বাণিজ্য। না, কিন্তু এই এই অবস্থাটি পাল্টানোরও কি কোনো চেষ্টা কোনো দিক থেকে করা উচিত নয়, নাকি এটাই মেনে নিয়ে এই মাঠ পুরো ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো তোমরা তোমাদের করতে থাকো? আমার মনে হয় আসলে একটা তো একটা তার তো সমন্বয় তো হতে পারে। এবং এটা তো আমাদের এফডিসি তো আমাদেরই প্রতিষ্ঠান, জনগণের টাকায় সেটা হচ্ছে, তার উপর তো আমাদের একটা দাবিও আছে সেটা আমরা। তো কিভাবে এই অবস্থারও কিছুটা উন্নয়ন ঘটানো এফডিসিটা যেতে পারে? একটু এফডিসি একটু ভিন্ন প্রসঙ্গ। বিপণনের ব্যাপারটা একটু বলে নি। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে বিপণন ব্যাপার, সেটার সম্পর্কে বলার আমি খুব যোগ্য লোক নাই, কারণ আমি তো আচ্ছা। ওই ভানুর কৌতুকের মতো ওই যুদ্ধেই যাইনি, হুম, ওদের ওইসব খাটখুট গুলো ভালো বুঝি না, ওটা যারা হুম, বাণিজ্য হুম, ছবি করেন তারা হুম, ভালো হুম, বলতে পারবেন। হুম, তা হুম, আমি এফডিসি সম্পর্কে একটু বলি। হুম, দেখো, এফডিসি যখন তৈরি হয় তখন এটা খুবই প্রয়োজন ছিল। পূর্ববঙ্গে সিনেমা বলে কিছু ছিল না, এখানে স্টুডিও ছিল না, এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পাকিস্তানিরা বলার চেষ্টা করতো, পাঞ্জাবিরা, যে পূর্ববঙ্গে খুব জলকাতার দেশ, এখানে বাতাসে আর্দ্রতা বেশি, এখানে সেলুলয়েড হবে না। খুবই খোঁড়া যুক্তি, কারণ একই অক্ষাংশে টালিগঞ্জ, কলকাতায় তখন রমরমা ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে, তুমি জানো 40-50 দশক। এটা এইভাবেই চলে আসছিল যতদিন না 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পরে
যখন বঙ্গবন্ধু তরুণ তরুণ শিল্পমন্ত্রী হলেন, ওদের তো বাংলার জন্য কিছু করতে সদাই তৈরি। তা উনি বললেন এখানে সিনেমা হতে হবে, এবং তখন এই ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করা হয়। তখনকার জন্য এটা খুবই খুবই একটা ইতিবাচক ভূমিকা ছিল। এবং দেখো শব্দটার সঙ্গে তো ডেভেলপমেন্ট জড়িত, হ্যাঁ, উন্নয়ন, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। কিন্তু গত 50 বছরে বা এতদিনে কি ডেভেলপমেন্ট করেছে এফডিসি বাংলাদেশের সিনেমার, অধঃপতন ছাড়া? হ্যাঁ, তো ফলে এফডিসির কার্যকারিতার কথা আছে কি না আদৌ, সেটাই আজকে প্রশ্নবিদ্ধ। এবং আমি এফডিসি কেও পুরো দোষ দিব না, আমি দোষ দিব বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়। কারণ অনেকেই জানেন না এফডিসির একটা প্রতিষ্ঠান আছে, একটা এমডি আছে, সবকিছু নিয়ন্ত্রণ হয় কিন্তু মন্ত্রণালয় থেকে। তাদের বাজেট বলো, তাদের বড় সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ের এক একটা আমলা অর্ধশিক্ষিত চলচ্চিত্রের ব্যাপারে কোথাতে অন্য বিভাগ থেকে আসে, হয়তো ফ্যামিলি প্ল্যানিং বিভাগ থেকে আসলো, সে চলচ্চিত্রের ব্যাপারে এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব হয়ে যাচ্ছে সুদূর প্রসারী, কিন্তু তার চলচ্চিত্র সম্বন্ধে কোনো ধারণাই নেই, জ্ঞানও নেই, ওই নায়ক নায়িকা ছাড়া কিছু চেনেও না। এখনো তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এখনো এই বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে যারা সিদ্ধান্ত নেন মন্ত্রণালয়ে বসে, তারা দুদিন আগে ছিলেন পাট মন্ত্রণালয়ে, না হয় হয়তো পানি উন্নয়ন বোর্ডে, আজ তাদেরকে এমন একটা অবস্থানে পানি বসিয়ে দেওয়া হচ্ছে সচিব বা যুগ্ম সচিব, যে তারা বাংলাদেশের চলচ্চিত্র ভাগ্য নিয়ন্ত্রণ করছে, যারা চলচ্চিত্র সম্বন্ধে কোনো সবচেয়ে ভালো নেই। এটা হচ্ছে এফডিসির সবচেয়ে করুণ একটা বিষয়। আর একটা মূল প্রশ্ন আসে, এফডিসি তো আর ডেভেলপমেন্টের কাজ করে না, তারা যেটা করে সেটা হচ্ছে হয়ে গেছে একটা ফিল্ম তৈরির কারখানা, একটা কমার্শিয়াল ফিল্ম স্টুডিও। তুমি টাকা দিলে তোমার ফিল্ম ওখানে কাজ করতে পারবে, যে কোনো প্রাইভেট স্টুডিও করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার কেন একটা কমার্শিয়াল ফিল্ম স্টুডিও চালাবে? সরকারের তো আরো অনেক প্রায়োরিটি আছে, স্বাস্থ্য বিভাগ আছে, শিক্ষা বিভাগ আছে। আচ্ছা, বলতে পারো চলচ্চিত্র গুরুত্বপূর্ণ বিভাগ, কিন্তু আমার মনে হয় যে সত্যিকারের চলচ্চিত্র একটা ব্যবসা, তো শিল্প, ব্যবসা ব্যবসায়ীরাই করবে, তাদেরকেই করতে দিন। ওই ব্যবসার মধ্যে আমলাতন্ত্র ঢুকলে ওই ভুল ইন দা চায়না সব হয়, কোনো কাজ হয় না, বরং দুর্নীতি বাড়ে, দীর্ঘসূত্রতা বাড়ে ইত্যাদি। ব্যবসায়ীদের প্রতিযোগিতার মধ্যে ফেলে দেন, তারাই তাদের সমাধান বের করবে, যা করার উন্নতি। পৃথিবী জুড়েই তাই হচ্ছে। যেসব দেশে সিনেমা খুব উন্নত, ফ্রান্সের তো সরকারের কোনো ফিল্ম স্টুডিও নাই, সুইডেনের সরকারের কোনো ফিল্ম স্টুডিও নাই, কারোরই নাই, আমেরিকারও নাই, তারপরে তাদের ছবি কিছু খারাপ হচ্ছে? সরকারের এই ব্যবসা করার দরকার নেই। আর বছরে যদি বলেন সরকার থেকে কিছু রেভিনিউ পায়, কি কতই বা পায়, 50, 60, 70 কোটি টাকা হয়তো পায়। ওই সরকার যদি একদিন, মাত্র একদিন, ওই চট্টগ্রাম বন্দরের ঘুষটা বন্ধ করে, ইয়েদের, ট্যাক্সালাদের, বা ঢাকা এয়ারপোর্টের একদিনের ঘুষ বন্ধ করে, সরকারের চেয়ে বেশি আয় করতে পারে। তো সেই জন্য এফডিসি তে ব্যাপারে সরকার দূরে থাকাই ভালো। হুম। না, অর্থাৎ এফডিসি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে, উপযোগিতা হারিয়েছে। যদি তাই হয়ে থাকে, ফলে আমার মনে হয় এটা নিয়ে আমাদের দাবি তোলা উচিত, একে ঢেলে সাজানোর, একে রূপান্তর ঘটানোর, বা অন্য কোনো ফলদায়ী কাজে লাগানোর। যাই হোক, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। আরো দুটি বিষয় আমাদেরকে খুব পীড়িত করে, ভাবিত করে। বাংলাদেশের অনুদান প্রথা। বাংলাদেশ সরকার কিছু ভালো ছবি উৎসাহিত করার জন্য, চলচ্চিত্রকারদের পৃষ্ঠপোষিত করার জন্য অনুদান দিয়ে থাকে। অনুদান নিয়ে সবসময় কোনো না কোনো বিতর্ক আমরা শুনিয়ে আসছি আর কি। এবং যার একেবারে চরম পরাকাষ্ঠা করলো কিছুদিন আগে একজন চলচ্চিত্রকারকে একেবারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো পুলিশের মাধ্যমে, হয়রানির মধ্যে করে, এই অনুদানের টাকা বা সময় মতো ছবি না করার জন্য। তাহলে নিশ্চয়ই এটা কোথাও একটা সমস্যা রয়েছে, বিশাল সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কি আপনি একটু চিহ্নিত করবেন, এবং সেখান থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি যেন এই ধরনের বিব্রতক অবস্থা মুখোমুখি না হতে হয়, এক। আর দুই, যেন জনগণের টাকা, এই টাকাটার জন্য একটা সদ্ব্যবহার হয়, তার জন্য কাজে লাগে, যে যে উদ্দেশ্যে এটা করা সেটা যেন সত্যি সত্যি সাধন হয়। আমি তোমাকে বলি, অনুদান প্রথাটা ভালো। মানে দীর্ঘদিন ফিল্ম সোসাইটির আন্দোলনকারীদের আমাদের এটা দাবি ছিল যে ভালো চলচ্চিত্র অনুদান দিতে হবে, কিন্তু বাংলাদেশে ভালো সৎ প্রযোজক নাই, ভালো ছবির প্রযোজক নাই। খেয়াল করো, অনুদান হয়েছিল, ব্যবস্থা ছিল বলেই নেই নেই করে বছরে একটা দুটো ভালো ছবি কিন্তু হচ্ছে। সমস্যা হচ্ছে অনুদান যারা দিয়ে থাকেন, অনেক ক্ষেত্রে 5টা ছবির মধ্যে অন্তত 3টা ক্ষেত্রে হতে পারে, দুটো হয়তো ভালো, তাই নানা রকম রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায়, নানান ব্যক্তিগত সম্পর্কের বিবেচনায় সেটা ঠিক না। অনুদান দেওয়ার কথা ছিল সেরা চিত্রনাট্যকে দিতে হবে, নৈর্ব্যক্তিক ভাবে।
যেমন অনেক দেশের পরীক্ষার রেজাল্টে কিন্তু খাতায় কিন্তু নাম থাকে না, কার খাতা আপনি দেখছেন তারপরে দিচ্ছেন, হ্যাঁ, এটাই হওয়া কাম্য। কিন্তু এখানে ওই কে কার ইত্যাদি সম্পর্ক, এবং বিশেষ করে ইদানিং শুরু হয়েছে রাজনৈতিক দলের প্রভাব। এই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নানা ছাত্র নেতা, যুব নেতা ইত্যাদিরা ওখানে ঘোরাফেরা শুরু করেন। তারা এক ধরনের এটাকে টেন্ডারের মতো মনে করেছেন, যেহেতু টাকার অঙ্কটা বেড়ে গেছে। আগে এত অল্প টাকা ছিল যে ওরা এতে কেউ আগ্রহ পেত না। এখন টাকার গন্ধ পাওয়া গেছে বলে ক্ষমতার আশেপাশে থাকা যেসব শিয়াল কুকুর শকুনরা থাকে তারা সব এসে জড়ো হচ্ছে নানা রকম প্রস্তাব নিয়ে, এটা নিয়ে আপনার অনুদান পাইয়ে দেবো, আমাকে এত টাকা দেন। শুধু তাই না, সেটা তো তারা থাকে এই ধরনের টাউট বাটপার সব দেশে, কিন্তু আমলারা যারা অত্যন্ত ক্ষমতাশালী মন্ত্রণালয়ের ভিতরে তারাও এইসব দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ছে বলে আমরা ইদানিং শুনেছি, এবং এত বেশি শুনেছি যে হয়তো কথাটা মিথ্যা না। এটা হলে খুব দুঃখজনক হবে, কারণ এটা জনগণের, এই গরিব দেশের জনগণের করের টাকা, এটা একটা ভালো ছবির জন্য দেওয়া হয়। আমি বলবো শুধু চিত্রনাট্য দেখে দেওয়া একটু মুশকিল, কারণ একজনে একটু ভালো চিত্রনাট্য লিখেও ফেলতে পারে, কিন্তু তার মানে তিনি যে ছবিটা বানাতে পারবেন সেটা নিশ্চিত না। ছবি বানানোর দক্ষতাটা আলাদা দক্ষতা, চিত্রনাট্যের দক্ষতা একটা সাহিত্যিকের দক্ষতা, কিন্তু চিত্রনাট্য বানানো গায়েগত রেখাটার ব্যাপার আছে, চলচ্চিত্র ভাষা বোঝার ব্যাপার আছে, কারিগরি জ্ঞানে থাকতে, অনেক মানুষ ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকতে, সরি, এই দক্ষতাটাও বিবেচনা করা উচিত। ওই ফিল্ম মেকারের পূর্ব অভিজ্ঞতা বা তার সামগ্রিক দক্ষতা অন্যান্য ক্ষেত্রে বিচার করে এই অনুদানটা দেওয়া উচিত, কারণ লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়। আর তবে অনুদানের এই জিনিসটা এখনো ভালো হয়েছে বলবো, যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে সরকার যে অনুদান দিচ্ছে এটা খুবই ভালো হয়েছে। এতে অনেক তরুণরা যারা আর কোনোভাবে অর্থ জোগাড় করতে পারতেন না, তারা যে 10-20 লাখ টাকা পাচ্ছেন, এতে তারা একটা চলচ্চিত্র, তার স্বপ্নের চলচ্চিত্র বানাতে পারছেন। অনুদান প্রথাটা থাকতে হবে, আমরা এটা রাখতে চাই, কিন্তু এর মধ্যে যে বিকৃতিগুলো ঢুকে গেছে, যে খারাপ দিকগুলো ঢুকে গেছে, সেগুলো দূর করতে হবে। একটা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, নিরপেক্ষ কমিটির দ্বারা এই অনুদান প্রদান করতে হবে। কোনো সময় রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় দেওয়া ঠিক না। সবসময় ভুল লোককে দেওয়া হবে এবং সেই ছবি হবে না, সময় মতো হবে না, এবং জনগণের অর্থ গন উইথ দ্য উইন্ড হবে। আর এরকম অতীতে হয়েছে। এবং আরেকটা বলি, যে নির্মাতা অনুদান নেবেন তিনি তো জানেন যে তাকে ছবিটা বানাতে হবে, তার একটা দায়বদ্ধতা আছে, জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, তাকেও কিন্তু ছবিটা বানাতে হবে। গ্রেপ্তার হয়তো একটু বেশি এক্সট্রিম হয়েছে, কিন্তু তিনি যদি টাকাটা নিয়ে বছরের পর ছবি না বানিয়ে বসে থাকেন, বা একটা ফ্ল্যাট কেনেন বা একটা গাড়ি কেনেন, সেটাও তো ক্ষমার জন্য, তাই না? এই ব্যাংকের টাকা মেরে দেওয়ার মতোই হবে, অপরাধ। সেরকম যদি না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কিছু নীতিমালার মধ্যেও বোধহয় কিছু পরিবর্তন আনা দরকার আছে, কারণ নীতিমালা আমি শুনেছি 9 মাসের মধ্যে ছবি বানাতে হবে। এ, সব ছবি যে 9 মাসের মধ্যে বানিয়ে তোলা সম্ভব হবে তা নয়, আসলে এগুলো বুঝতে আসলে হবে। হ্যাঁ, 9 মাস কোনো তো হ্যাঁ, বাস্তব না। ওরা একদম অবাস্তব ওরা এটা। হ্যাঁ, প্রথম চেক দিতেই 6 মাস দেরি করে। আমার হ্যাঁ, মতো ভুক্তভোগী তো কেউ নাই না এই অনুদান সেটাই নিয়ে। বলছি। ফলে ফলে ওগুলো, হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাগুলো তো আমার মনে হয় কাজ করে একটা বাস্তবসম্মত করে তুলতে হবে আমাদের প্রেক্ষাপট অনুযায়ী, বাস্তব। আমাদের পরিস্থিতি অনুযায়ী আর কি। সেন্সর বোর্ড নিয়েও একই গল্প, একই কাহিনী। এই মুহূর্তে আমি জানি বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো ছবি সেন্সর বোর্ড আটকে আছে, স্রেফ তাদের খামখেয়ালিপনার জন্য। মুস্তফা সরোয়ার ফারুকীর শনিবারের বিকেল, রাশেদ চৌধুরীর চন্দ্রাবতী কথা, আমাদের বন্ধু রেজা ঘটকের হরিবোল, এরকম কয়েকটি ছবি কিন্তু আটকে আছে একেবারেই ঠুনকো কারণে। খুব সম্প্রতি ডক্টর হ্যাঁ, মোহাম্মদ জাহাঙ্গীরের ওই ছবিটি হ্যাঁ, হ্যাঁ, নিয়ে ওটাও আটকে হ্যাঁ, আছে। সেটাই। তো কোথায় সমস্যা, কোথায় এবং কেন একটা সেন্সর বোর্ডকে এই ধরনের জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সিদ্ধান্ত দিতে হবে, সেটা কি কি নতুন তো ভাবে বলি ভাবার যে সময় আসেনি আসলে কি? আসলেই কি সময় আসছে, সময় আসছে, আসলে সেন্সর বোর্ডের আদৌ প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারি এই যুগে, যখন একজন মানুষের সবকিছু দেখার সুযোগ আছে। হ্যাঁ, এখন মানুষ নেটফ্লিক্স, ইউটিউব, আপনার এই চ্যানেলে, আপনার ইন্টারনেটে এমন কিছু নাই পৃথিবী সে দেখতে না পারে। এখন এই সেন্সর বোর্ড কারা, কেন তারা মানুষের উপর নিয়ন্ত্রণ করবে? একজন 18 বছর বয়সের মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তার সবকিছু দেখার করার মানে স্বাধীনতা থাকা উচিত। সে যদি দেশের প্রাইম মিনিস্টার নির্বাচন করতে পারে, তাহলে সে তার কি ছবি দেখবে সেটাও নির্বাচন করার অধিকার তার থাকা উচিত বলে আমি মনে করি। জনগণের উপরে মোরাল পুলিশিং, এর নৈতিক পুলিশিং করা এই ধারণাটা ভালো না, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের চিন্তা। আচ্ছা, দ্বিতীয়ত বলি যে সেন্সরের ম্যাক্সিমাম যদি রাখতে হয়, তাহলে এটা একটা সার্টিফিকেশন বোর্ড মতো রাখতে পারে, কোনো ছবি নিষিদ্ধ করার জন্য না। ছবির গায়ে লিখে দিতে হবে, যেটা পশ্চিমা দুনিয়া আছে তুমি জানো, যে ইউনিভার্সাল, ইউ
পিজি প্যারেন্টস গাইডেন্স হতে পারে, কিছু কিছু ছবি শিশুদের বা অল্প বয়সীদের হয়তো জন্য একটা নিষেধাজ্ঞা থাকতে পারে, এইটুকুই বড় জোর করতে পারে, কিন্তু কোন ছবি নিষিদ্ধ করার অধিকার সেন্সর বোর্ডে থাকা উচিত। এটা শিল্পকর্ম, সে নিষিদ্ধ করার কে? আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটা বলি যে এই আমাদের দেশে সত্যিকার অশ্লীল ছবি তো এরকম হয় না, একটু চেষ্টা করে ওই কমার্শিয়াল ফিল্মের এটা ওটা কিছু বাজে জিনিস ঢোকাতে, কিন্তু খুব বেশি সাহসও পায় না। সত্যিকার অশ্লীল ছবি দেশে তৈরি হয়, যেটা আমরা অন্যান্য দেশে দেখেছি। তারা বরং এগুলো প্রয়োগ করে রাজনৈতিক সেন্সর হিসেবে। খেয়াল করে দেখবে আমাদের ধারা ছবিগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমি অনেক অনেক ছবির কথা বলতে পারি যেগুলো কোন রাজনৈতিক কারণে তারা সেন্সর করেছে, এটা একেবারেই গণতন্ত্র বিরোধী, আমাদের সংবিধান বিরোধী। আমি আমার দুটো ছবির কথা তো বলতেই পারি। একটা নদীর নাম মধুমতি। কেন ব্যান করা হয়েছিল? অনেক কারণের মধ্যে একটা কারণ তুমি শুনবে, কথা হাস্যকর, ছবিতে এত নৌকা কেন? সেটা একটা কথা হলো। ছবির নাম নদীর নাম মধুমতি, গ্রামের পটে বাংলাদেশের কোন নদী তুমি শর্ট নিতে পারবে যেখানে নৌকা নাই একটা? তা এইটা কোনো, এই হচ্ছে আমাদের এদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। আরেকটা হচ্ছে যে কর্ণফুলীর কান্না ব্যান করেছিল, যেটাও আমার মনে হয় এটা আমার সাংবিধানিক অধিকারের বাইরে, বিপরীতে কাজ করেছে, এবং আমি সেখানে হাইকোর্টে রিট করেছি এবং দুটো জায়গায় আমি জিতেছি। সেন্সর বোর্ড যে ছবিগুলো আটকায়, আমাদের যেহেতু অনেক পরিচালকের হয়তো আমার মতো অত দম নাই বা দৃঢ়তা নাই, তাহলে তারা কিন্তু হাইকোর্টে গেলে তাদের সব ছবি মুক্তি পেত, আমি জানি। তারা চেষ্টা করেন না, কারণ জানি ওই আমরা মন্ত্রণালয়ে ঘোরাফেরা করেন, অনুরোধ বিনোদ করেন, অনুরোধ করার কিছু নাই। প্রত্যেকে আমাদের দেশে সংবিধানেই চলতে হবে, আমাকে যেমন চলতে হবে সেন্সর বোর্ডকেও চলতে হবে, তাদের কোনো অধিকার নেই কোনো সংবিধানের বাইরেই যে কোনো কাজ করে। আচ্ছা, আপনি গোড়ার দিকে বলছিলেন প্রশিক্ষণের কথা যে আমাদের দেশে ভালো ছবি না হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে শিক্ষার অভাব, প্রশিক্ষণের অভাব। তো সেটা আমাদেরও অনেকেরই দাবি ছিল, চলচ্চিত্র কর্মীদেরও দাবি ছিল। ফলে সরকার এক পর্যায়ে একটি ইনস্টিটিউট গড়ে দিয়েছেন আমাদের দেশের জন্য, ইনস্টিটিউট সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তো সেটাও বেশ মোটামুটি কয়েক বছর হয়ে গেল, কিছু কিছু ব্যাচ বেরিয়েও এসছে। আহ তো এর সুফল কি আমরা পাচ্ছি? মানে যে দাবি ছিল, দাবির ফলে যেটা ঘটলো সেটা কি সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং সেখানকার সুফল আমরা কতটা ঘরে তুলতে পারছি? আর তা না হলে কোথায় কোন সংকট বা চ্যালেঞ্জ গুলো কোথায় রয়েছে? এতদিনে তো তাহলে আমাদের একটা নতুন প্রজন্ম, প্রশিক্ষিত প্রজন্ম পেয়ে যাওয়ার কথা, যারা নিয়মিত ভিত্তিতে আমাদের কিছু ভালো ছবি উপহার দিতে পারতো, কিন্তু বাস্তবে তো সেটা আমরা দেখছি না। কোথায় সংকটটা, সমস্যাটা কোথায়? আসলে প্রশিক্ষণে তো কোনো বিকল্প নাই, কারণ আপনি স্বভাব কবি হতে পারেন কিন্তু স্বভাব চলচ্চিত্রকার হওয়া যায় না। এটা প্রযুক্তিগত মাধ্যম, প্রযুক্তিটা তো আপনাকে শিখতেই হবে। হ্যাঁ, আপনার ক্যামেরা, লেন্স, লাইটিং এগুলো শিখতে হবে, নাহলে ছবি বানানো যাবে না। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এবং প্রশিক্ষণ দুই ভাবে হতে পারে। একটা হতে পারে আগের পুরোনো ধারা, এবং ধারাটা ভালো ছিল আমি মনে করি, কোনো ভালো পরিচালকের সহকারী হিসেবে কয়েক বছর কাজ করলে হাতে কলমে প্রশিক্ষণটা হয়। আরেকটা হচ্ছে কোনো ফিল্ম ইনস্টিটিউট থেকে 3 বছর 5 বছরের পূর্ণাঙ্গ চলচ্চিত্র কোর্স করায়, পূর্ণা ফিল্ম ইনস্টিটিউট। তো আমাদের দেশে যেহেতু ভালো পরিচালক খুব বেশি নাই, ফলে ওই পরিচালকের সঙ্গে থেকে শেখা থেকে বা ওটা হয়তো অত হচ্ছে না। কিন্তু ফিল্ম ইনস্টিটিউট সরকার করেছেন খুব ভালো, এবং তুমি জানো কিনা শুধু ফিল্ম ইনস্টিটিউট না, এখন অনেকগুলি ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়ানো হচ্ছে, ছোটখাটো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো এখন যে কোনো সুকুমার শিল্প, এটা কিন্তু গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে শিখতে হবে। গুরুটাকে গুরু যদি সঠিক না হয়, তোমার অনেক দালান কোঠা আছে, অনেক বড় প্রতিষ্ঠান আছে, ওখানে কিছু শিক্ষা হবে না। আর গুরু যদি সঠিক হয়, তাহলে ওই গাছতলাতেই শুরু। হ্যাঁ, শান্তিনিকেতনে তো গাছতলার ক্লাস, তাতে তো একটা অমর্ত্য সেন বের হতে কোনো অসুবিধা হয় না। সেই জন্য বেসিকটা এর ক্ষেত্রে এখন অন্য অন্য সব ক্ষেত্রেই যেখানে শিক্ষা বাংলাদেশে দেওয়া হয় চলচ্চিত্রে, প্রধান সমস্যা হচ্ছে যে গুরুরা অত সঠিক নন। অধিকাংশই ফিল্মের মানুষ না, তারা মিডিয়া স্টাডিজ থেকে এসছেন অথবা নাট্যতত্ত্ব থেকে এসছে। তারা হয়তো ওইসব ক্ষেত্রে দক্ষ, কিন্তু সিনেমা একটা একেবারেই ভিন্ন শিল্প। এটা থেকে সিনেমাটাই তাকে শিখতে জানতে হবে, কিন্তু ওগুলোতে আসেন বলে তারা সিনেমাতে দক্ষ হন না। আরেক ধরনের শিক্ষক আসেন যারা চলচ্চিত্র তাত্ত্বিক, যারা চলচ্চিত্রের তত্ত্বগত দিকগুলি খুব সুন্দর বলতে পারেন, অনেক জানেন বিষয়টাকে, কিন্তু ফিল্ম মেকিং এর বাস্তব দিকগুলো সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নেই, ধারণাও নেই, ফলে তাদের শিক্ষাগুলো অসম্পূর্ণ থাকে। তো বিসিটাইতে হয়তো ফিল্ম প্রশিক্ষিত শিক্ষকেরা আছেন, কিন্তু হয়তো মেধা মননের একটা সংকট থাকতে পারে, এবং মধ্যমানের এক ধরনের শিক্ষা হয়তো
প্রদান করা হয় এবং ছাত্ররা এরকম মধ্য মেধা নিয়ে বেরিয়ে আসে মনন নিয়ে। আমি বিসিটার দু একটা ওয়ার্কশপ করেছি, ওদের কাজের সঙ্গে আমি কিছুটা জড়িত ছিলাম প্রথম দিকে। আমি মনে করি ওদের প্রধান সমস্যা হচ্ছে ওদের কোনো ভালো সিলেবাস নাই। ওদের যে কারিকুলাম, যেটা ভিত্তি, যার ভিত্তিতে একটা ইনস্টিটিউট চলবে, সে কারিকুলামটা খুব অপেশাদার এবং অদক্ষ অযোগ্য লোকদের হাতে তৈরি হয়েছে। ওকে একটা প্রপার ফিল্ম ইনস্টিটিউট করতে গেলে ওদের কারিকুলামটা পুরো রদবদল করতে হবে। এবং দরকার হলে মধ্যমানের শিক্ষকদের বাদ দিয়ে, এমনকি যদি ভালো শিক্ষক এদেশে না পাওয়া যায়, বাইরে থেকেও প্রশিক্ষক আনা যায়, কারণ ওদের বাজেট খুব ভালো। সরকার প্রতি বছর অনেক অর্থ দেন, অনেক অর্থ প্রদান করেন। সেই কারণে, এই অর্থের কারণে হয়তো বিসিটি টিকে থাকবে। প্রতি বছর সরকারকে বাজেট দিচ্ছেন, ওদের চালান দিতে হবে, বিসিটি হয়তো টিকে থাকবে, কিন্তু খুব ভালো, তুমি যেটা বলছো যে সৃজনশীল ছাত্র ওখান থেকে হয়তো বের হবে না। সেই জন্য ওখানে একটা বড় রকম পরিবর্তন ঘটা দরকার, যেমন এফডিসি তে পরিবর্তন ঘটা দরকার, ওখানে পরিবর্তন। না, শিক্ষক তো অবশ্যই দরকার। আমরা অন্যান্য ক্ষেত্রে গার্মেন্টসে আমাদের ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে বিশেষজ্ঞরা এসে ভরে যাচ্ছে। আমাদের ফিল্মের জন্য আমরা কেন কয়েকজন শিক্ষক ভারত, শ্রীলঙ্কা বা আরো কয়েকটি দেশ থেকে আনতে পারবো না, কিসের জন্য? ইউরোপ আর আমেরিকা থেকেও আনতে পারি, আমাদের আনতে অসুবিধা পারি কি? যদি, হ্যাঁ। তারপরে শিক্ষা একটা কার্যক্রম, যে শিক্ষাক্রম সেটা তৈরি করার জন্য যে বিশেষজ্ঞ আনা যায়। আমার সঙ্গে একদিন সে কথাও হয়েছিল, নীলোৎপল মজুমদার, তিনি এখন মণিপুর ফিল্ম ইনস্টিটিউটটা তিনি গড়ে তুলছেন গোটা ব্যাপারটা, এবং তিনি খুবই আগ্রহী, তিনি আসেন মাঝে মধ্যে বাংলাদেশে। তিনি তো এক পায়ে খাড়া আছে, যে এরকম কিছু মানুষকে দিয়ে তো আমরা একটা প্রথমে শিক্ষা কার্যক্রমটা, কারিকুলামটা তো তৈরি করে নিতেই পারি। কিন্তু আসলে মনে হয় যেন একটা আহ, সবার ভিতর থেকে একটা প্রবল দাবি এবং চাপ তৈরি না হলে মনে হয় যেভাবে চলছে সেভাবেই চলবে, আমরা শুধু এবং অভিযোগ আরো করে সমস্যা যাব। আমি তোমাকে হুম, বলি, হুম, আরো হুম, হুম। সমস্যা যেটা এফডিসি সমস্যা, বিসিটারও সেটা সমস্যা। সবকিছু নিয়ন্ত্রণ হয় মন্ত্রণালয় থেকে। সেইটাই আর কি, হ্যাঁ, এবং আমার মনে আবার হয়। হুম, মন্ত্রণালয় কারা নিয়ন্ত্রণ করেন? এমন হুম, কিছু আমলা যাদের চলচ্চিত্র শিক্ষা হুম, সম্পর্কে কোনো হুম, হুম। ধারণাই নেই। না, সেই, তো এই সবকিছু আমলা কেন্দ্রিক হওয়া হ্যাঁ, বাংলাদেশের যে হ্যাঁ, সমস্যা, আবার ওরা এই ক্ষমতাগুলো ছাড়তেও চান না। ফলে ওদের সঙ্গে যারা কোর্স পরিচালক, যারা চলচ্চিত্রের মানুষ, তাদের একটা দ্বন্দ্ব লেগেই থাকে হুম। পরিচালকের সঙ্গে কোর্স পরিচালক, একাডেমিশিয়ানদের। ফলে আলটিমেটলি একটা অচল অবস্থার সৃষ্টি, এবং শিক্ষকরা এই পক্ষ ওই পক্ষ, যে পুরো ব্যাপারটা হ্যাঁ, একটা হ্যাঁ। অস্বাস্থ্যকর পর্যায়ে আচ্ছা, চলে যায়। আপনি নিজেও তো একটা, আমি আমি জানি, একটা ইনস্টিটিউট পরিচালনা করেন এবং অনেকদিন ধরে করে আসছেন। কলাবাগানে আপনার নিজস্ব একটা বড় একটা স্থাপনা ছিল, বেশ কিছুদিন করেছেন, এখন আপনার নিজে ঘর থেকে করছেন, কিন্তু বহু বছর ধরে করে আসছে এবং অনেক ব্যাচের পর ব্যাচ ছাত্রছাত্রী বেরোচ্ছে। আমি ওইটার সম্পর্কে একটু জানতে আগ্রহী, আপনি সেটা কিভাবে পরিচালনা করেন এবং তার শিক্ষা কার্যক্রমটা আপনি কিভাবে সাজিয়েছেন, এবং তার সঙ্গে যারা বেরোচ্ছে তাদের কাছ থেকে কতটা পাচ্ছেন, আপনি ফলাফল কতটা দেখতে পাচ্ছেন? আমরা, আমাদের একটা ছোট ফিল্ম ইনস্টিটিউট, আমাদের তো কোনো অর্থই নাই। আর ছাত্রদের কাছ থেকে আমরা বেশি অর্থ নিতে পারি না, কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আসে, অনেকে অনেকে শখ করে আসে বড় অঙ্কের। আমাদের ধরো এখন যেটা অনলাইনে কোর্স চলছে, এটা ফ্রি মাত্র 1000 টাকা। হ্যাঁ, আমরা মনে করেছি এর চেয়ে বেশি করলে হয়তো ছাত্রছাত্রীদের চাপ পড়বে। তো এখন ফলে আমাদের সব আয়োজনগুলো খুব ছোট হয়, অর্থটা কম হলে। তো আরেকটা বিষয় তুমি মনে রেখো যে কোন ইনস্টিটিউট, সে আমাদের এই ছোট ইনস্টিটিউট হোক, পৃথিবীর সেরা ফিল্ম ইনস্টিটিউট, সৃজনশীলতা শিক্ষা দিতে পারে না। সৃজনশীলতা যার যার তার তার। তুমি হয়তো ক্যামেরা কাজ শেখাতে পারলে, লাইট শেখাতে পারলে, লেন্স গুলো চেনাতে পারলে, তা দিয়ে তিনি কি সৃষ্টি করবেন সেটা কিন্তু তাকেই করতে হবে। হুম। আমি এক্ষেত্রে একটা ইনস্টিটিউটে যখন প্রতি বছর আহ, তারা বেরিয়ে যায় সার্টিফিকেট, আমি তাদের একটা আফ্রিকান উপকথা বলি। উপকথাটা হচ্ছে যে প্রাণী জগতে একটা দৌড় প্রতিযোগিতা হয়। হুম। দৌড় প্রতিযোগিতায় প্রতি বছর দেখা যায় শুঁয়োপোকা, ওই যে টুকটুক করে হাঁটে, সবচেয়ে লাস্ট হয়, শেষ হয়। এতে শুঁয়োপোকার মনে খুব দুঃখ। সে একবার পাখির কাছে গিয়ে বললো যে আমি প্রতিবার লাস্ট হই, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? পাখি বলে হ্যাঁ পারবো, পারি। বলে কি? পাখি তার ডানা দুটো কেটে দিল তাকে। তো শুঁয়োপোকা জিজ্ঞেস করলো এখন আমি কি করবো এটা নিয়ে? পাখি বলল, দেখো আমি আমার সেরা জিনিসটা তোমাকে দিয়েছি, এখন এটা নিয়ে কি করতে হবে এটা তোমাকেই শিখে নিতে হবে। বুঝতে পারছো তো? আমরা বড় জোর তাদেরকে এই চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তিটা শেখাতে পারি, ধারণ দিতে, তারপরে সেটা নিয়ে কি করবে এটা যার যার সৃজনশীলতা। সবাই সৃজনশীল হন না। হুম। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। জীবনদার বলেছে বাংলাদেশে হাজার হাজার লোক কবিতা লেখে, এর মধ্যে কয়জন সত্যিকারের কবি তুমি জানো? সাহিত্য পরিচালনা করে।
সেই জন্য সৃজনশীলতার ব্যাপারটা আপেক্ষিক, খুবই ব্যক্তি নির্ভর। এই এত বছর ফিল্ম সোসাইটি করে কত হাজার শত শত ছেলে করেছে, কয়জন তারেক মাসুদ তৈরি হয়েছে, নমশিন ইসলাম, বাকি হয়তো আমার কথা বলতে পারে, খুব হাতে গোনা। সেই জন্য এটা বেশি আশা করা ঠিক না। তারপর আমি বলবো যে আমাদের ফিল্ম সোসাইটি থেকে, আমাদের ইনস্টিটিউট থেকে বের হওয়া অনেক ছেলে মেয়ে কিন্তু ছবি তুলবো, বিশেষ করে ছোট ছবি, ছোট প্রামাণ্যচিত্র করছে তো প্রচুর ছেলে, আমাকে প্রচুর তারা ছবি পাঠায়, দেখতে হয় কিছু ছবি বেশ ভালো। স্বল্প দৈর্ঘ্যের কাহিনী ছবি করছে, যেটা তাদের আওতার মধ্যে, তারা ডিজিটালি করতে পারে বা তাদের ল্যাপটপে এডিট করতে পারে, যেহেতু তাদের কোনো অর্থ নেই, আছে একদম নাই তা না। এবং এই স্বল্প দৈর্ঘ্যে যে অনুদান দেওয়া হচ্ছে, এখানেও তারা অনেকে ছবি করেছেন এবং কয়েকজনের ছবি কিন্তু বিদেশি পুরস্কারও পাচ্ছে। পুরস্কার আমি কোনো বড় মাপকাঠি ধরছি না, ওটা তুমি জানো, ওর মধ্যে অনেক ফাঁকিবাজি আছে, কিন্তু পুরস্কার তো একজনের স্বীকৃতি, এটা অনেকেই পাচ্ছে, এখনো পাচ্ছে। গত সপ্তাহে আমি জানিয়েছি। আচ্ছা, অনেক কথা হচ্ছে এবং কথায় কথায় বেলাও গড়িয়ে যাচ্ছে আমার মনে হয়, এবং আমি দেখলাম আমাদের লাইভে অনেক মানুষ দেখছেন এবং তারা বেশ বড় বড় প্রশ্ন পাঠাচ্ছেন আপনার জন্য। ওরে বড় বড়, আচ্ছা। আমি সেগুলোতে যাব। তো তার আগে শুধু শেষ একটু নিবাসকে বলবে এক কাপ চা দিতে। বলো। শেষ শেষ একটি কৌতূহল আমার রয়েছে যে আপনার দুটি সত্তা আমি গোড়াতে বলেছি, চলচ্চিত্রকার সত্তা তো বটেই প্রধান সত্তা, পাশাপাশি লেখক সত্তাটুকু একেবারে কম নয়। হ্যাঁ, তো এই দুটো সত্তার সঙ্গে বোঝাপড়া বা তাদের মেলবন্ধন কিভাবে হয়, বা একটি সত্তা আরেকটি সত্তাকে কিভাবে প্রভাবিত করে, এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে যদি আমি জানতে পেতাম, বা দুটো কাজ একসঙ্গে করার সময়ই বা পান কোথায়। আমি এই ধরনের উদাহরণ কিন্তু খুব বেশি কিন্তু নেই। আমাদের জহির রায়হান ছিলেন একমাত্র, তিনি ছিলেন একদম কথা সাহিত্যিক, রীতিমতো একেবারে প্রতিষ্ঠিত কথা সাহিত্যিক, পাশাপাশি চলচ্চিত্রকার। ঋত্বিক ঘটক কিছু কিছু গল্প নাটক লিখেছেন, কিন্তু আপনার মতো এরকম পূর্ণকালীন কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদ, রাজনৈতিক লেখা, ভ্রমণ কাহিনী, এরকম পূর্ণাঙ্গ লেখক এবং চলচ্চিত্রকারের সংমিশ্রণ আমাদের দেশে আমি খুব বেশি দেখিনি। বুদ্ধদেব দাশগুপ্ত কবি, কবিতা লেখেন আর পাশাপাশি ছবি করেন। আপনার এই এই রহস্যের উত্তর কি, বা আপনি কিভাবে এই দুটো টুপি একসঙ্গে পড়ে থাকেন? কোনো রহস্য নেই, আমাকে ডবল খাটতে হয়, ফলে ঘুমের টাইম খুব কম হয়। এটা ঠাট্টা, কিন্তু বাস্তব হচ্ছে যে আমি তো সে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে নিয়মিত লেখালেখি করি, তুমি জানো। না, সেটাই আপনার প্রথম পরিচয় ছিল। হ্যাঁ, অনেক। বন্ধ এগুলো, ভ্রমণ কাহিনী লিখতে আমার ভালো লাগে, লেখা আমার ভালো লাগে, আবার ছবি বানাতেও ভালো লাগে। অদ্ভুত, মানে এক লোকের দুই প্রেমিকা থাকলে যে বিপদ। তো এখন তুলনা হতে পারে যে লেখালেখিটা অনেকটা বলতে পারো ওই যে কৈশোরে কোনো এক শিউলি তলায় ফেলে আসা এক কিশোরী প্রেমিকার মতো একটা স্নেহ মমতার ব্যাপার। আর ফিল্ম মেকিংটা হচ্ছে বলতে পারো যৌবনের প্যাশন, তীব্র একটা আবেগ। তো অভিজ্ঞ মানুষ মাত্রই জানে জীবনে, মানে জীবনে দুটোরই প্রয়োজন আছে, বুঝছো? একটাকে বাদ দিলেও হয়তো অপূর্ণ থেকে যাবে তোমার শিল্পী সত্তা। সেই জন্য আমি এটা মেনেই নিয়েছি যে আমাকে দুটোই করতে হবে, তার জন্য আমাকে হয়তো একটু বাড়তি খাটতে হয়, অন্য অনেক কিছু তার জন্য আমাকে ছেড়ে দিতে হয়। তবে আমার একটা দুঃখ যে আমি লেখালেখির জন্য যতটা সময়, ফিল্ম মেকিং খুব ব্যস্ত একটা ভোকেশন, অনেক অনেক সময় দিতে হয়। তো আমি ওই লেখালেখির জন্য যত সময় দিতে আমি ভালোবাসতাম, অতটা সময় আমি দিতে পারি না। আমি সবসময় আশা রাখি যে ভবিষ্যতে হয়তো আমি যথেষ্ট সময় পাবো সাহিত্যের ব্যাপারে আরো একাগ্রচিত্ত সময় দেওয়া, সেটা কবে হবে আমি কি জানি না, কিন্তু ওইটা স্বপ্ন থাকে সব। অনেক ধন্যবাদ। তবে আমার মনে হয় যে এটা আপনাকে উপকারী করেছে। আপনার যেহেতু সাহিত্য বোধ একটা আছে, সেটার প্রভাব নিশ্চয়ই চলচ্চিত্রে পড়ে, সংলাপ রচনায় পড়ে, চরিত্রদের মনোবিশ্লেষণ বোঝার ক্ষেত্রে পড়ে। আবার চলচ্চিত্রের কতগুলো কৌশল আছে, কতগুলো কাট এডিটিং মেথড আছে, সেগুলো হয়তো বা আপনি প্রকারান্তে আপনার গল্পে ব্যবহার করতে পারেন, আপনার কবিতার মধ্যে ব্যবহার করতে পারেন কখনো। ফলে আমি মনে করি এটি একটি আরেকটি পরিপূরক শক্তি হিসেবেই বোধহয় আপনাকে ঋদ্ধ করছে। তো আমরা চলে যাই লাইভের দু একটা মন্তব্য আগে নিই, এরপর আমি জুমে যারা আছে তাদের প্রশ্ন বা মন্তব্য নেব। মূলত দুটো প্রশ্ন এসছে, সেটি আমি আপনাকে এটা পড়ে শোনাই। সৈয়দ কামরুল হাসান, মানে গল্পকার, তিনি লিখেছেন যে অনেক অনেক দর্শক চলচ্চিত্রকে বিনোদন অথবা সুস্থ বিনোদন হিসেবে দেখেন, যেমন ভালো প্রেমের গল্প টাইটানিক অথবা লা লা ল্যান্ড। এইভাবে দেখলে চলচ্চিত্রকার হিসেবে আপনার মতের বা অবস্থানের ব্যাখ্যা কি? আপনার নিজের তো কোনো প্রেমের গল্প বা নারী পুরুষের সম্পর্ক নিয়ে ছবি নাই তেমন উল্লেখযোগ্য। আপনি নিজের কি এদিক থেকে কোনো ছবি বানানোর পরিকল্পনা আছে?
অর্থাৎ একটা সুস্থ বিনোদনেরও তো প্রয়োজন আছে আমাদের দেশে। সবই যে শিল্প হবে, সবই যে রাজনৈতিক ভাবে একটা ম্যানিফেস্টো হবে, নট নেসেসারিলি এটা বোধহয় বলার চেষ্টা করছে। বা সেই ধরনের পথে আপনার আগ্রহ বুঝতে নাই পারছি। কেন? এই এটা ধরনের কি জিনিস জানো, বানানোর মানে হুম, হুম। আচ্ছা, বিনোদন বেশ আপেক্ষিক শব্দ না? কেউ হয়তো মানে হার্ড রক মিউজিকে বিনোদিত হয়, কেউ পপ সং এ বিনোদিত হয়, কেউ আবার বিলাত খার ইয়ে শুনে বিলাত, এটা কেউ আবার উচ্চাঙ্গ সঙ্গীত খেয়াল শুনে, এটা খুবই আপেক্ষিক। ফলে এটা একটাই কোনো মাপকাঠি নাই। তো আমি প্রথমেই বলি, আমি মানুষকে আহ শুধুই বিনোদিত করার জন্য ছবি বানাতে আসি। ফিল গুড মুভি আমি তৈরি করব না কখনো, বিশেষ করে বাংলাদেশের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তাদের জন্য। বরং আমি তাদেরকে কিছুটা আনকমফোর্টেবল ফিল করাতে চাই যে তাদের যে অস্তিত্বটা সেটা কৃত্রিম, সেটা একটা শোষণ ভিত্তিক সমাজের উপরে দাঁড়িয়ে আছে, দুর্নীতিগ্রস্ত সমাজের উপরে দাঁড়িয়ে আছে। সেই কারণে তাদের লেজার টাইম আছে, তারা খুব আরামে সিনেপ্লেক্সের সোফায় বসে এসব ছবি দেখতে পারে, কিন্তু তাদের অস্তিত্বটাই অনেক দুর্নীতির কাদা জলের মধ্যে রয়ে গেছে। তো আমি কাউকে কমফোর্টেবল করার জন্য ছবি করি না। আমি সেই জন্য দেখেছি এমন এমন জনগোষ্ঠীর ছবি বিষয় আমি আনি যেটা অনেকের কাছে একটু অস্বস্তিকর হয়ে ওঠে, কিন্তু আমি তো বলেছি বিনোদিত করা আমার উদ্দেশ্য না। এক্ষেত্রে বলতে পারো আমি ঋত্বিক ঘটকের অনুসারী। হ্যাঁ, আর ওটাও আছে বিনোদিত করার ফিল্ম মেকারও অনেক আছে, তাদের এখন দোষ না। তবে একটা কথা আমি বলবো, যে উনি যেটা বলেছেন যে মানুষকে একটা নিটোল প্রেমের গল্প বা প্রেমের গল্প, প্রেম নিয়ে অবশ্যই জীবনটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রেম নিয়ে তো ছবি করাই উচিত। একটা মানুষের একটা বিরাট একটা মনোজগতের জায়গা জুড়ে থাকে। একটু খেয়াল করে দেখবেন আমার কোনো কোনো ছবি, অন্তত চিত্রা নদীর পাড়ে, এটা তো অবশ্যই একটা প্রেমেরও গল্প। হুম, হয়তো দেশভাগের একটা খুব কঠিন প্রেক্ষাপটে উপস্থিত। তো পুতু পুতু প্রেমের গল্প তো আমার বলা কাজ না, হ্যাঁ, কিন্তু এমন প্রেমের গল্প যেটা চ্যালেঞ্জ হচ্ছে পরিপার্শ্ব দ্বারা, সময়ের প্রতিকূলতার দ্বারা, হ্যাঁ? তো সেটাই হয়তো আমার টাইপ, আমি হয়তো ওটাই পারি। আমি গতানুগতিক রোমান্টিক গল্প অত বলতেও পারি না, ওটা একটা দক্ষতা, ওটা হয়তো আমার নাই, কিন্তু আমি বলতে চাইও না। কারণ আমার কাছে রোমান্টিক প্রেম ব্যাপারটাই মনে হয় এক ধরনের আত্মপ্রেম মতো। হুম, রোমান্টিক প্রেমে আমি কেউটা বিশ্বাস করি না। তো এই আত্মপ্রেমের এক ধরনের আত্মকন্ডিয়ন, এটা তরুণ তরুণীদের যে অন্যের চোখে নিজেকে দেখা, অন্যের কথা নিজের প্রশংসা শোনা, প্রেমিক মেয়েরা কত বাড়তি বলে তুমি জানো, প্রেমিক প্রেমিকেরা পরস্পরের সম্পর্কে, তো এটা এক ধরনের নার্সিসিজম মাত্র। তো সেই জন্য ওর মধ্যে আমি বেশি জড়াতে চাই। সরি, তোমার কথা শুনতে পাচ্ছি না, আবার বলো। দেখো তো না, কথা শুনতে পাচ্ছি না কেন? না আমাদের না ঠিক আছে, আমি এটা মিউট করেছিলাম। আমাদের এক তরুণ বন্ধু, শিল্পী বন্ধু, চন্দন শফিকুল কবির, সে লন্ডনে থাকে এবং তার বেশ শিল্পকলার একটা বৈশিষ্ট্য রয়েছে। সে তন্তু বা বয়ন ইত্যাদি নিয়ে কাজ করে। সে একটা প্রশ্ন করেছে, লিখিতভাবে করেছে, আবার দেখলাম সে এখন জুমেও ঢুকেছে, হয়তো পরে তার মুখ দিয়েও আমরা শুনতে পাবো। আমি লিখিতভাবে একটু পড়ে শোনাই। সে বলছে, অনুদান দিয়ে শিল্প হয়নি বলেই প্রতীয়মান। হুম, এক্ষেত্রে পেশাগত দক্ষতার জায়গা থেকে অনুদান না হয়ে নামমাত্র সুদের ঋণ হলে কি ভালো হতে পারে, এটা একটা প্রশ্ন। আর লিখছে যে সর্বত্র যে অব্যবস্থার কথা হচ্ছে, সেখানে তো বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে উঠবার ক্ষেত্রে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও গণবিরোধী নৈতিকতাই বড় প্রতিবন্ধক। শিক্ষা, আইন, নিয়ম, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইত্যাদি করার ক্ষেত্রে কলোনিয়াল দৃষ্টিভঙ্গি বা তার ধারাবাহিকতা কি সংকট নয়? প্রথমটা বলছে যে দেখো, অনুদান নেয়, হ্যাঁ, অনুদান নিয়ে হুম, একদম ভালো ছবি হয়নি এটা ঠিক না, বরং অনুদানের প্রথম ছবিটাই অসাধারণ ভালো ছিল, সূর্য দিগল বাড়ি। হুম, এবং আমাদের কিছু কিছু ছবি বা অন্যরাও বানিয়েছেন অনুদান নিয়ে, সেগুলো শিল্প হয়নি এটা বলাটা একটু অবিচার হবে। হয়তো যথেষ্ট উন্নত মানের শিল্প হয়নি, শিল্প করা তো সহজ না, সিনেমায় শিল্প সৃষ্টি খুব কঠিন, কিন্তু 10টার মধ্যে যদি একটা হয় সেটাও বা কম কি। এবং অনুদান দিয়ে শিল্প হবে না, বা স্বল্প সুদে ঋণ দিলে অনুদান শিল্প ভালো হবে, এটা আমি মনে করি না। কারণ শিল্প সৃষ্টি হচ্ছে কিনা হচ্ছে, সেটা অন্য টাকাটা কোথা থেকে আসছে তারপরে সবসময় নির্ভর করে না। টাকা টাকাই, হ্যাঁ, সেটা ঠিক মতো ব্যবহার করতে পারলে হয়, এটা হয়তো আমি একমত হলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, আমাদের অনেক সমস্যা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রীয়, সমস্যা, তাই না? হুম, হুম, ব্যবস্থার সমস্যা, এবং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সরকার হচ্ছে সবচেয়ে বড় সামাজিক সংগঠন। সরকার যদি ঠিক থাকে, হুম,
তাহলে কিন্তু অনেক কিছু ঠিক হয়। কিন্তু সরকার যদি ঠিক না থাকে, সে যদি ওই উনি যেটা বলার চেষ্টা হুম করেছেন হুম যে হুম হুম উপনিবেশিত রাষ্ট্র ব্যবস্থার জাস্ট প্রতিভু হন, হুম গণমুখী না হন, গণতন্ত্র যথেষ্ট দেশে না থাকে। গণতন্ত্র বলতে আমি শুধু ভোট বুঝছি না, মানে গণতন্ত্রায়ন, জনগণের সবার ক্ষেত্রে যদি কথা বলার অধিকার না থাকে, এই যেমন ধর অনুদানের ক্ষেত্রেই বলি, অনুদানের ক্ষেত্রে যদি একগাদা আমলা না রেখে কিছু ফিল্ম মেকারকে রাখা হতো, তাদের জন্যই তো এটা, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো হতো, কারণ তারা বিষয়টা জানেন, সমস্যাটা বোঝেন, এটা তাদের ক্ষেত্র। কিন্তু ওখানেও বসিয়ে রাখা হবে এমন কিছু আমলা বা সরকারি দলের এমন কিছু বাতিল বুদ্ধিজীবী যে যাদের আর কোথাও রাখা যাচ্ছে না। তো সেই জন্য এ একটা সমস্যা। সব ঘুরে ফিরে দেখা যায় অনেক সমস্যাই আমাদের দেশে রাষ্ট্র, সরকারের সমস্যা। কিন্তু আমাদের দেশে রাষ্ট্র অনেক বেশি জায়গা জুড়ে আছে আমাদের জীবনে। এতখানি জায়গা রাষ্ট্রকে দেওয়া ঠিক না। হুম হ্যাঁ, রাষ্ট্র শুধু আইন শৃঙ্খলার দিকের ব্যাপার দেখবে, জনগণ স্বাধীনভাবে তাদের কাজকর্ম করবে। যেমন তুমি স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে দেখেছো, জনগণ পুরো স্বাধীন। ও রাষ্ট্র আবার খুব কেয়ারিং, তোমারও রোগ হলে আবার বিনা পয়সা চিকিৎসা করবে। তো আমাদের দেশে বিপরীতটা, তুমি রোগে মারা গেলেও রাষ্ট্র তোমাকে দেখবে না, আবার তুমি কি ছবি দেখছো, কি বই পড়ছো, সারাক্ষণ তোমার উপরে খবরদারি করবে। হ্যাঁ, সে 1984 রাষ্ট্রের মতো। এইটা সেই তো কাম্য নয়। সেইটাই আশা করি আমাদের সেই রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন হবে হুম, অদূর ভবিষ্যতে, আমরা সেই প্রত্যাশায় আছি। কলকাতা থেকে সন্দীপন গাঙ্গুলি, সে বেশ সিরিয়াস ছবির দর্শক এবং আলোচক, সে একটা ছবির ইয়েও চালায়, সংগঠনও চালায়, ফিল্ম ল্যাঙ্গুয়েজ নামে। সে লিখেছে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, একজন প্রকৃত স্রষ্টার মননে যে এক মরমী মানুষের হৃদয় লুকিয়ে আছে, সেই ছবি উঠে এসেছে, হুম, হুম। সন্দীপন গাঙ্গুলি বলেছে। এছাড়া কিছু কিছু প্রশংসা বাক্য এসছে। ওনার কোনো প্রশ্ন আছে? ওনার কোনো প্রশ্ন না, আছে? ওনার প্রশ্ন নেই, আমি মন্তব্যটা শুনিয়ে যাই। আচ্ছা, একটা প্রশ্ন সত্যজিৎ দাস এমনি করেছেন তিনি, যে গুরুত্বপূর্ণ আলোচনা, বিদেশে এসব বাংলাদেশের অল্টারনেটিভ ছবি দেখার ব্যবস্থা করলে খুব ভালো হয়, কিভাবে সেটা সম্ভব, এই প্রশ্ন করতে চাই। তুমি জানো যে বিভিন্ন দেশের যেগুলো সভ্য দেশ, তাদের কিন্তু বিদেশে যে দূতাবাস থাকে তাদের একটা কালচারাল সেকশন থাকে। তুমি জানো এখানে আমেরিকানদের কালচার সেন্টার আছে, ব্রিটিশদের আছে, ফ্রেঞ্চদের আছে, রাশিয়ানদের আছে। এবং আমরা যখন এই ঢাকায় বসে ফিল্ম সিটি আন্দোলন করেছি, আমরা পৃথিবীর সেরা কিছু ছবি কিন্তু এইসব দূতাবাসের কালচার সেন্টারে দেখেছি। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যার কোনো দূতাবাসে কোনো কালচার সেন্টার নেই, খুবই দুঃখজনক। এবং এমন এমন দেশে যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি থাকে, আমেরিকায়, কানাডায়, তারপরে বলতে পারি ইংল্যান্ডে, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের অনেক দেশে। অবশ্যই এইসব দেশে বাংলাদেশের কালচারাল সেন্টার থাকা উচিত ছিল, যেখানে বাংলাদেশের ছবি দেখানো হয়। এখন কিন্তু বাংলাদেশ অত গরিব দেশ নয়, একটা কালচারাল সেন্টার চালাতে এমন কিছু খরচ লাগে না, একটা ছোট অডিটোরিয়াম, একটা প্রজেক্টর হলেই হয়। কিন্তু ওদের চিন্তা ভাবনায় এই দৈন্যতা আছে, বুঝে উঠতে পারে না, যেহেতু যথেষ্ট সংস্কৃতিবান না আমাদের এই বিদেশ বিভাগের লোকজন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে সরকারের কাছে তো সব নির্ভর করার দরকার নেই, অনেক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আছে। কিছু কিছু সংগঠন বেশ বড়, সংখ্যায়, ক্ষমতায়, সাংগঠনিক দক্ষতায়, তারা এই উদ্যোগগুলো নিতে পারেন। সত্যি কথা, তারা নেন। অনেক সময় আমাদের যেতে হয়েছে, আমাদের ছবি দেখানো হয়েছে, এখনো দেখানো হচ্ছে, হয়তো করোনার কারণে সবকিছু একটু থমকে আছে, কিন্তু আমার প্রচুর ছবি প্রবাসী বাঙালিরা দেখিয়েছেন, দেখিয়েছেন, এ নিয়ে আলোচনা করেছেন। একেবারে যে দেখানো হয় না তা না, কিছু কিছু হুম। শহর আছে যেখানে রুচিশীল বাংলাদেশিরা আছেন, সেক্ষেত্রে এটা হয়। আচ্ছা, মধ্যপ্রাচ্যে হয় না, কিন্তু হয়তো টরেন্টোতে হয়েছে, আহ, সিডনিতে হয়েছে। আচ্ছা, আপনার উত্তরের জবাবে সৈয়দ কামরুল হাসান আবার ছোট্ট একটা মন্তব্য করেছেন, যে চমৎকার জবাব, মনে হয় প্রয়াত ইলিয়াস ভাইকে আবার শুনলাম। তার বক্তব্যের পক্ষে অন্তত ৮০% আমি একমত। ঋত্বিকে আমরাও মজে আছি, ধন্যবাদ। আর আপনার এক ছাত্র নুরুন নবী নূর জানতে চাইছে আপনার কাছে, তানভীর স্যারের কাছে জানতে চাইছে, চলচ্চিত্র নির্মাণের কি কোনো নির্দিষ্ট কোনো বয়স আছে, মানে কোনো একটা বয়সের ব্যাপার আছে কিনা না না চলচ্চিত্র না, নির্বাচন করতে গিয়ে? একেবারেই না। আমি একেবারেই না। আমি এক নরওয়েজিয়ান ফিল্ম মেকারের কথা জানি, ৭৩ বছর বয়সে প্রথম ছবিটা বানিয়েছিলেন এবং ছবিটা অ্যাওয়ার্ড পেয়েছিল। আমি তো এক ফেস্টিভ্যালে আমার পাশে বসেছিলাম। আমি হ্যাঁ, বললাম, আপনার এটা কততম ছবি? তিনি বলেন, এটা আমার জীবনের প্রথম ছবি। বলেন কি, ৭৩ বছর বয়সে! হুম, আবার ১৬ বছর বয়সের ছেলে ছবি বানিয়ে পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। হুম, সামিরা মাকমল বক তার ছবি যখন বানিয়েছেন, তার ১৬ বয়স কত বছর, ছিল? ১৬। হুম, হুম। কোনো বয়স হ্যাঁ। নেই, যে কোনো বিষয়। পর্তুগালের বিখ্যাত ডিরেক্টর মানুয়েল দে অলিভেইরা, উনি ১০০ বছর বয়সে ছবি বানিয়েছেন। উনি বেঁচেছেন ১০৫ বছর, এবং ১০০ বছর বয়সে উনি ছবি বানিয়েছেন আর কি। হ্যাঁ। তো যাই হোক, আমরা এবার জুমের যারা আছেন তাদের কথা শুনবো। একজন শুধু আপনার সত্যজিৎ দাস আপনার অনলাইন ইনস্টিটিউটের লিংকটা চেয়েছে। হ্যাঁ, অনলাইন ইনস্টিটিউটের লিংক
যদি এটা আচ্ছা, তাকে ওখানে দেওয়া যে যায়। বিজ্ঞাপনটা উনি হুম হুম যেখানে পড়েছেন ওখানে একটা ইমেল অ্যাড্রেস, এখানে তো দেওয়া মুশকিল। ওই ইমেল হ্যাঁ অ্যাড্রেসে উনি লিখলে আমাদের ছেলেরা পাঠিয়ে দেবে। ওনাকে বলবেন এই হ্যাঁ অ্যাডটা ঠিক মতো পড়তে, হ্যাঁ ওনার একটা হ্যাঁ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার যারা জুমে আছেন, বেশি কেউ নেই, তিনজন: চন্দন শফিকুল কবির, ডক্টর ফারাজ সাঈদ আর মাহিয়া আবরার। আপনারা যদি কেউ কিছু বলতে চান তাহলে দয়া করে মাইক্রোফোনটা অন করে বলতে পারেন। না, যে কোনো মন্তব্য হতে পারে, যে কোনো অনুভূতি বা প্রশ্ন থাকলে প্রশ্ন। আহ, চন্দন, তুমি লাইভ থেকে জুমে এসছো, তুমি কি কিছু বলতে চাও, বা তোমার প্রশ্নের জবাবে তানভীর ভাই যেটা বললেন সেই প্রশ্নের প্রতি জবাবের প্রতিক্রিয়ায় তোমার কি কিছু বলার আছে? হুম ধন্যবাদ আলম ভাই। হুম হুম আহ, অনেকক্ষণ ধরে তানভীর ভাইয়ের কথা শুনছিলাম। অনেক কথাগুলো সচরাচর তো এসব কথা শোনা যায় না। বাট আমার যে প্রশ্নগুলো আমি করেছিলাম হ্যাঁ লিখে তো আর অতটা বিস্তারিত করা যায় না। হ্যাঁ সেটা হলো বলছিলাম যে হ্যাঁ নিঃসন্দেহে শেখ নিয়ামত আলীর ছবি আমাদের, আমরা জানি অনেক ভালো ছবি, আরো এরকম ভালো কিছু ছবি যে হয়নি তা নয়, কিন্তু এত বছর ধরে আমাদের যে অনুদানের যে গল্প বা অনুদানের যে এতগুলো বছরের এতগুলো নির্বাচিত ছবি হলো, ছবিকে নির্বাচন করা হলো, অর্থ দেওয়া হলো, সেটার প্রেক্ষিতে আসলে আমাদের অর্জন আসলে কি? হ্যাঁ, আমাদের অর্জন খুব বেশি নয়। হুম, আমার বক্তব্য হলো যে অনুদান কিন্তু এই অর্থটাই কিন্তু খুব অন্যরকম। যেমন আমাদের এখানে আমরা পশ্চিমা দেশে খুব চ্যারিটি অর্গানাইজেশন, কোথায় কোথায় চ্যারিটি। তো চ্যারিটি, অনুদান, এই ব্যাপারগুলো বোধহয় পেশাজীবিতার বিপক্ষে দাঁড়ায় কখনো কখনো, অন্তত আমাদের দেশে। যে এটাতে যদি এমন হয় যে আমরা বুঝি যে আমাদের অনেক মেধাবী লোক আছে বা অনেক চায় যে সে একটা সিনেমা বানায়, তো সিনেমার জন্য অনেক বেশি লগ্নি দরকার। তো যদি পেশাজীবিতাই আমাদের যদি পেশা এক ধরনের যদি তৈরি হইতে হয়, তাহলে তো আমাদের তো পেশাদারিত্ব তৈরি হতে হলে তো আমাদের তো আসলে সেটা তো এক ধরনের মুনাফা এবং মুনাফা ফিরে আসা, ব্যবসা ইত্যাদির সাথে যুক্ত। সিনেমা ইন্ডাস্ট্রিও আর নিশ্চয়ই বাইরে নয়। শুধু আর্ট করার জন্য কেউ সিনেমা বানাবে না। তো সেই অর্থে যদি এমন কোনো ঋণের ব্যবস্থা যদি হয় যে তার কাঁধে যদি ঋণ থাকে, অনুদান না হয়ে, যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে, সুদ একেবারে নামমাত্র মূল্যেই হোক, সেটা কি কোনো পরিবর্তিত পরিস্থিতি তৈরি করতে পারে কিনা? এক, এইটাই ছিল আমার মূলত ব্যাপারটা আর কি, যে এটা হওয়ার ক্ষেত্রে কিছু পেশাদারিত্বের বিষয়টাকে যদি আমরা নিয়ে আসি সামনে, তাহলে কেন নয়? হ্যাঁ, অন্যান্য সব জায়গাতেই তো আমাদের দেশজ নানান কিছুতে মানে উন্নয়নের জন্য তো আমাদের সেখানে ঋণ দেওয়া হচ্ছে, স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাপার দেখি। আর তানভীর ভাই যেটা বলেছেন যে অত্যন্ত মানে নির্মম, আমার কাছে এটা মনে হয় যে আমরা সিনেমা দেখেছি, আমরা আর্ট এক্সিবিশন দেখেছি, বিভিন্ন অনুষ্ঠান দেখেছি আমাদের ঢাকাতে যে সমস্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, কালচারাল সেন্টার গুলো যেটার কথা বললেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ইতালির মতো জায়গাতে লক্ষাধিক বাঙালি, ইউরোপের অন্যান্য আরো দেশে, আমি এখন ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডও একই পরিস্থিতি, কিন্তু অনেকবার বলার পরেও, অনেক কিছু করার পরেও কিন্তু তারা সেই সমস্ত ব্যাপারে কোনোই মানে ভ্রুক্ষেপ করে না। যেটা বললেন যে আমরা অত গরিব দেশ নই, গরিব দেশ হলেও একেবারে গরিবানা হালতেও কিন্তু সেরকম কিছু করা যায়। একটা কালচারাল সেন্টার বলতে একটা শোকেস, শোকেসের মধ্যে কয়টা খরম, আর হলো সেই শীতল পাটি, আর হলো বা কয়টা নকশি কাঁথা, এই নিয়ে তো আর কালচার হয় না। এগুলো অনেক হয়েছে। আমাকে বলেছে এক্সিবিশন করে, তো কি এক্সিবিশন করবো, কোথায় এক্সিবিশন করবো? আপনার যেখানে লোকজন এসে বসে ইয়ে নেওয়ার জন্য, ভিসা নেওয়ার জন্য, সেই জায়গাটার মধ্যে 101টা জানালা, আমি কোথায় এক্সিবিশনটা করবো? কি এক্সিবিশন করবো, কি আসবে? সো এই যে মাসুদ বিন মোমেন, এখন উনি সচিব, এই মাসুদ বিন মোমেন কিন্তু আমাকে কিন্তু মানে নানান ভাবে উদ্বুদ্ধ করে শেষ পর্যন্ত মিলানের একটা এক্সিবিশন করিয়েছেন। কিন্তু সেটা হয় না আসলে। ইনফ্যাক্ট সেখানে লাইটের ব্যবস্থা নেই, সেখানে কোনো ধরনের প্রদর্শনের কোনো ব্যবস্থা নেই। বাট এই যখনই যেই দল ক্ষমতায় থাকে, সেই দলের লোকজন কিন্তু সেখানে অনুষ্ঠান করার জন্য তারা ঠিকই সেখানে ব্যবস্থা করে নেয়, এবং সেখানে কিন্তু বাজেট ঠিকই আসে, সিঙ্গারা খাওয়ানোর বাজেট ইত্যাদি ইত্যাদি অনেক বাজেট কিন্তু সেখানে হয়, জন্মদিন মৃত্যুদিনের বাজেট ইত্যাদি হয়, কিন্তু কোনো শিল্পের ব্যাপারে কোনো বাজেট হবে না। এটা হলো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আর সর্বশেষ কথা যেটা বলতে চাইছিলাম, যে শিক্ষার ব্যবস্থা বা আমাদের যারা নাটক বানাবে, সিনেমা বানাবেন, রাজনৈতিক সচেতনতা অসম্ভব জরুরি প্রশ্ন, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কোনটা জনমুখী বক্তব্য, কেন এই বক্তব্য দিয়ে সিনেমা বানাতে হবে, এই বিষয়গুলো তো শুধু মেধা দিয়ে হবে না। এটা আসলে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এই তানভীর ভাই বলছিলেন যে সেখানে যে আমাদের সিলেবাস, সেই সিলেবাসটার মধ্যে গন্ডগোল আছে। অতএব সেই জিনিসগুলো আসলে কারা করবে, কখন করবে, কেমন করে হবে, এটা খুবই মানে এই প্রশ্নগুলো ঝুলেই থাকে আসলে আমার মনে হয়। এবং সর্বশেষ একটা কথাই বলতে হয়, যেটা হলো যে তানভীর ভাই বলছিলেন গণতন্ত্রের চর্চা, আমাদের যেই আচরণগত যেই বিষয়গুলো, রাজনৈতিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় আচরণ যদি গণমুখী না হয়, তাহলে বোধহয় আমাদের নিস্তার নেই। ধন্যবাদ, আমি বোধহয় বেশি বলে ফেললাম। না না না, আমার একটু পরিষ্কার করে দেওয়াতে ভালো হলো। তানভীর ভাই কি কোনো কিছু বলবেন এই না সূত্রে? না, আমার মনে হয় ও যেটা বলেছি স্বল্প সুদের ঋণ দেওয়া সেটা ভালো, সেটা অনুদান বন্ধ করে দেওয়ার দরকার নেই। এইটা বরং সরকার ঋণ সংগ্রহ করার ক্ষেত্রে খুব সফল হয় না, হাজার হাজার কোটি টাকা সরকারের দেওয়া ঋণ কিভাবে নয়ছাড় হয়েছে আপনি জানেন। এটা বরং ব্যাংক হতে পারে, আর ব্যাংকদের তো অনেক সামাজিক সোশ্যাল ইয়ের একটা ফান্ড থাকে, হ্যাঁ জানেন, সব ব্যাংকেরই আছে বাধ্যতামূলক, সেটাই তারা স্বল্প সুদে ঋণ দিতে পারেন, এবং ব্যাংক জানে টাকা কিভাবে আবার ফেরত আনতে হয়, তাদের কায়দা কানুন আছে, অভিজ্ঞতা আছে। আমার মনে হয় ব্যাংকগুলো এটা করতে ভালো, সেটা অনুদান। আমি এখানে এটা যুক্ত করতে চাই, অনুদানকে কিন্তু সরকার বা আমরা দেখছি এটাকে এক ধরনের একটা গ্র্যান্ড বা একটা পুরস্কার সম্মান হিসেবে দেখছি, হিজ বিন অ্যাওয়ার্ডেড এভাবে বলা হয়, হ্যাঁ তিনি এটা অর্জন করেছেন। ফলে এটাকে ওই ওই এটার ওই সম্মানটুকু, ওই মর্যাদাটুকু রাখা উচিত, যে এটা জাস্ট কোনো একটা ভিক্ষার দান নয়। হ্যাঁ এটা এটা তো একটা হ্যাঁ চিত্রনাট্যের হ্যাঁ পরীক্ষা হয়, সেই হ্যাঁ, পরীক্ষার ভিত্তিতে একজন ভিত্তিতে পান। পেয়েছে, ফলে এটাকে ফেরত নেওয়ার জন্য কড়াকড়ি এই ধরনেরই করার সেটারও কোনো অর্থ হয় না। তাহলে এই জিনিসটাকেই খর্ব করা হয়, খাটো করা হলো। আমি একজনকে সম্মানিত করলাম, পুরস্কৃত করলাম, আর তাকেই আবার একদম সুদের ব্যবসার মতো, মহাজনদের মতো ধরে বেঁধে নিয়ে গেলাম। আমার এটা দুই দিক থেকে এটাকে নিয়ে কাজ করা উচিত। এটাকে যদি আমরা সত্যি সত্যি সম্মান হিসেবে দেখতে চাই, মর্যাদা হিসেবে, তাহলে সেটা শর্তগুলো সেইভাবেই শিথিল ভাবেই রাখা উচিত, সেখানে এত কড়াকড়ি আসলে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আচ্ছা, আমাদের এখানে ডক্টর ফারাজ সাঈদ, উনি ছোট্ট একটা মন্তব্য পাঠিয়েছেন, উনি হয়তো কিছু বলবেন না, আমি মন্তব্যটাই পড়ে শোনাই আপনাকে। Hi Salam, pretty good discussion, very fruitful program, came to know about so many unknown things and stories. Thanks to our beloved and respected Tanvir Mukammil sir and Alam Khurshid sir. Hope to see these kind of programs more and more. Take care, stay safe, God bless. আপনি কিছু থ্যাংক ইউ, বল? অনেক ধন্যবাদ তাকে। হ্যাঁ, আচ্ছা, না আর ধন্যবাদ। আর বাকি রইল মাহিয়া আবরার। মাহিয়া কি কিছু বলতে চায়? না, হ্যাঁ, আমি তো ছবি দেখতে ভালোবাসি, ছবি ভালো ছবি সবাই দেখতে ভালোবাসে, কিন্তু বাংলাদেশের ছবি এখনো পর্যন্ত ভালো ছবি তো আর দেখছি না, কবে দেখবো জানি না, সেটাই দুঃখ আর কি। আর তানভীর ভাইকে অনেকদিন পরে দেখলাম, সেটা খুব ভালো লাগছে। তানভীর ভাইয়ের বাসাটা আমাদের খুব প্রিয় একটা জায়গা, সেখানে যাওয়া হচ্ছে না অনেকদিন, সেটা খুব মিস করছি। ইউর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, করোনাকে দূর করতে হবে সবাই মিলে সবার আগে, তা না হলে তো এরকম প্রলম্বিত হতেই থাকবে আমাদের এই বিরহকাল আর কি। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের সময়ও ফুরিয়ে এলো, 9টা বাজে। আমি এবার তানভীর ভাইকে অনুরোধ করব আপনার একটা উপসংহার মন্তব্য, একটা ক্লোজিং রিমার্কস, বিশেষ করে আমাদের তরুণ চলচ্চিত্রকার বা চলচ্চিত্র কর্মীদের উদ্দেশ্যে যদি কিছু একটা আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলতে চান, বলতে পারেন। আমি প্রথমেই আলম খোরশেদকে ধন্যবাদ জানাবো, যে ও এত দীর্ঘদিন ধরে এবং সাহিত্য নিয়ে, চলচ্চিত্র নিয়ে, শিল্পের বিভিন্ন অন্যান্য মাধ্যম নিয়ে এত মননশীল সব আলোচনা করেন, এবং এত ভালো মননশীল বক্তা, সুবক্তাদের আনেন, যে আমি যখন সময় পাই একটু শোনার চেষ্টা করি। এটা আমাদের সবাইকে উপকৃত করে, সমৃদ্ধ করে। এই জন্য আমি তাকে বিশেষ ধন্যবাদ জানাই, এবং বিস্তারকে। তরুণদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যে শিল্পের যে কোনো মাধ্যমে, যে কোনো সাধনাই কঠিন, কঠিন সাধনা। আমি সেই আমাদের ছেলেবেলার প্রিয় গানটার মতো বলি, যে আই নেভার প্রমিসড ইউ রোজ গার্ডেন। এটা কোনো গোলাপ বাগানে বেড়ানো না, এটা ফুলের চাইতে কাঁটা বেশি। খুব কম মানুষই ফুলটা পর্যন্ত পৌঁছাতে পারে। সারা জীবনের সাধনা। শিল্প সৃষ্টি খুব কঠিন, সিনেমায় শিল্প সৃষ্টি আরো কঠিন। হাজার হাজার মানুষ চেষ্টা করলে কয়েকজন হয়তো সফল হয়। কিন্তু যখন সাফল্য আসে, এই সাফল্য আমি কোনো পুরস্কার বা ব্যবসা, ভালো ব্যবসা করলে ওটা বলছি না, শৈল্পিক সাফল্য, সেটার যে নান্দনিক আনন্দ, সেটার আবার
কোনো তুলনা হয় না। সে আনন্দ একটা স্বর্গীয় আনন্দ। আমি অনেক অনেক ছবি করেছি, আমি জানি না এর মধ্যে কয়টা সত্যিকার শিল্পী কি হতে পেরেছে, হয়তো একটা দুটো পেরেছে বা কোনো কোনো অংশ হতে পেরেছে। সেটাই আমাকে যে আনন্দ দিয়েছে, আমার মনে হয় যে আর কোনো কিছুতে আমি সেটা পাবো না। ফলে এটা ওয়ার্থি, এই চেষ্টাটা নেওয়াটা ভালো। কিন্তু তরুণরা যেন মনে রাখেন যে আমি শিল্প সম্মত ছবিও করব, আবার আমার একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি হবে, আমার একটা সুন্দরী বউ থাকবে, আমার একটা ভালো গাড়িও থাকবে, এত কিছু হবে না। ছাড়তে হবে, অনেক কিছু ছাড়তে হবে। প্রথমে তো আপনার বউ বা প্রেমিকাই আপনাকে ছাড়বে, হ্যাঁ, তারপরে বাড়ি গাড়ি তো প্রথমেই ছেড়ে দিতে হবে। ফলে অনেক সংগ্রাম, অনেক স্ট্রাগল। এখন নিজের মনের মধ্যে জিজ্ঞেস করেন যে আপনি কত থাকতে রাজি আছেন। বঙ্কিমচন্দ্রের ইয়েতে আনন্দ মঠে আছে বোধহয় যে ত্যাগ করতে রাজি আছে কিনা, কি ত্যাগ করতে চাও? সর্বোচ্চ সবকিছু হয়, সর্বস্ব। সর্বস্ব ত্যাগ একদিকে করলে আর একদিকে প্রাপ্তিটাও বড় হবে। মাঝামাঝির কোনো সুযোগ নেই। মাঝামাঝি করতে গেলে আপনি ঘরকানা ঘাটকা, শিল্পও হবে না, বাণিজ্য হবে না, কিছুই হবে না। ফ্রাস্ট্রেটেড হয়ে নানা রকম গাঁজা ভাঙ টান খেয়ে আরো কি সব ইদানিং আছে বেরিয়েছে, ওইগুলো খেয়েই থাকতে হবে। সেই জন্য এই পথে আসার আগে নিজের খুব মনের মধ্যে জিজ্ঞেস করেন যে আমি কি শিল্পী, আমি কি সৃজনশীল। এইটা যদি হয় তাহলে আসবেন, না হলে আসবেন না। আর ওই যে বললাম যে ভেতর থেকে যদি বুকুস্কির কবিতা দিয়ে শুরু করেছিলাম, ভেতর থেকে যদি সারাক্ষণ একটা জ্বালা পোড়া বিস্ফোরণ না থাকে, ডোন্ট ট্রাই। খুব কঠিন পথ, জীবন বরবাদ হয়ে যাবে। বহু মানুষের জীবন বরবাদ হয়ে গেছে। তা আপনি কতটা ছাড়তে প্রস্তুত সেটা বুঝে এতে আসবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ তানভীর ভাই। ধন্যবাদ আপনারা যারা এখানে জুমে ঢুকলেন, যারা লাইভে দেখলেন, মন্তব্য করলেন। আপনাদের অংশগ্রহণই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে এবং সফল হয়েছে বলে আমি মনে করি। আমরা এরকম আরেকটি অনুষ্ঠান আগামী সপ্তাহে, আগামী শনিবার 5 তারিখ, সেদিন আমাদের ছবি দেখানোর এবং ছবি নিয়ে আলোচনা করার দিন। সেদিন হবে। আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।